গল্পবাবুর আসরের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। এ সপ্তাহ থেকে শুরু করছি নারায়ণ সান্যালের লেখা কাঁটায় কাঁটায় সিরিজের গল্প উলের কাঁটা। এ সপ্তাহে প্রথম পর্ব। কাশ্মীর বেড়াতে গিয়ে ব্যারিস্টার মিস্টার বাসু জড়িয়ে পড়েন এক জটিল খুনের তদন্তে। খুন হয়ে যান সেখানকার অত্যন্ত প্রভাবশালী প্রাক্তন এমপি মিস্টার মহাদেব প্রসাদ খান্না। পুলিশ ও মিস্টার বাসুর যৌথ তদন্তে কিভাবে রহস্যমোচন হয় এই খুনের জানতে হলে শুনতে থাকুন আজকের গল্প উলের কাঁটা। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এই ধরনের আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানাবেন। আপনাদের কমেন্টস আমাদেরকে অনুপ্রাণিত করে। আসুন আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প নারায়ণ সান্যালের লেখা উলের কাঁটা প্রথম পর্ব। ध्यान दीजिए, हम अपने निर्धारित स्थान पर पहुंच गए हैं। आपसे निवेदन है कि सीट बेल्ट का संकेत बंद होने तक आप अपनी कुर्सी की पेटी बांधे रखें और सामान कक्ष न खोलें। Ladies and gentlemen, boys and girls, we have now arrived at our destination. For your safety, please remain seated with your seat belt fastened and open the overhead bins carefully once the seat belt sign has been switched off. বাকিটা শুনবার প্রয়োজন হলো না। কৌশিক স্ত্রীকে বলল, কোমরের সিট বেল্টটা বেঁধে নাও। আমরা শ্রীনগরে পৌঁছে গেছি, এখনই ল্যান্ড করবে। সুজাতা জানলা দিয়ে তুষার মৌলি পাহাড়ের দিকে তাকিয়েছিল। ওর কথায় কোমরের বেল্টটা কষতে কষতে বলল, শেষ পর্যন্ত কি সাব্যস্ত হলো হোটেল না হাউস বোট? কৌশিক ততক্ষণ নিজের বেল্টটা বেঁধে ফেলেছে। জবাবে বললে, দুটোর একটাও নয়, গাধা বোট। গাধা বোট? তার মানে? কর্তার ইচ্ছায় কর্ম, বড় কর্তা কি রায় দেন দেখো। সুজাতা আর চোখে সামনের সিটে বসা ব্যারিস্টার সাহেবকে এক নজর দেখে নেয়। ঘুমাচ্ছেন কিনা বোঝার উপায় নেই। কোলের ওপর বিছানো আছে একখণ্ড দৈনিক পত্রিকা, চোখ দুটি বোঁজা, বাঁ হাতে ধরা আছে চশমাটা। কৌশিক সামনের দিকে একটু ঝুঁকে পড়ে বললে, ঘুমাচ্ছেন নাকি বাসু মামু? প্লেন শ্রীনগরে ল্যান্ড করছে কিন্তু। বাসু সাহেব নড়ে চড়ে বসলেন, বললেন, না, জেগেই আছি, এই একটু থিঙ্ক করছিলাম। রানী দেবী বসেছেন ওর পাশের সিটে, আইলের দিকে। একটু ধমকের সুরে বললেন, সারাটা পথই তো তুমি কাগজ পড়লে আর থিঙ্ক করলে, তাহলে জানলার ধারে বসা কেন বাপু? আই অ্যাম সরি, তা তো বললেই পারতে, জানলার ধারে সিটটা তোমাকে ছেড়ে দিতাম। কিন্তু কি এত ভাবছো তখন থেকে? অমায়িক হাসলেন বাসু সাহেব, বললেন, তুমি শুনলে রাগ করবে রানু, আমি ভূস্বর্গে এসেও ধান ভাঙছি। ধান ভাঙছো মানে? কালপেবল হোমিসাইড না ডেলিভারেড মার্ডার। খবরের কাগজটা বাড়িয়ে ধরেন উনি। রানী দেবী হাসবেন না কাঁদবেন ভেবে পেলেন না। সে যাই হোক, কাগজটা দেখবার সময় হলো না। ইতিমধ্যে আকাশযান ভূমি স্পর্শ করেছে। এয়ার হোস্টেসকে বলাই ছিল, ওরা অপেক্ষা করলেন। শেষ যাত্রীটি নেমে যাবার পর এয়ার হোস্টেস এসে জানালো ব্যবস্থা হয়ে গেছে। বাসু সাহেব আর কৌশিক ধরাধরি করে রানী দেবীকে সিঁড়ি দিয়ে নামিয়ে আনলেন। ততক্ষণে হুইল চেয়ারটা সিঁড়ির নিচে লাগানো হয়েছে। রানী দেবীকে তাতে বসিয়ে ওরা চারজনে টার্মিনাল বিল্ডিংয়ের দিকে চলতে থাকেন। কৌশিক বলে, মামু, আপনি লাগেজগুলো সংগ্রহ করুন, আমি ততক্ষণ বরং খোঁজ নিয়ে দেখি যে কোথায় থাকার ব্যবস্থা করা যায়। রানী বললেন, এখানে আর কি খোঁজ নেবে, তুমি বরং একটা ট্যাক্সি ধরো। চলো সবাই মিলে ট্যুরিস্ট রিসেপশন সেন্টারে যাই। আমি আর সুজাতা সেখানে মালপত্র পাহারা দেব, আর তোমরা দুজনে হোটেল কিংবা হাউস বোট ঠিক করে আসবে। সুজাতা আসছিল পিছন পিছন, বলে, হোটেল নয় রানু মামি, হাউস বোট। মামু কি বলেন, শ্রীনগরে এসেও হোটেল? বাসু সাহেব বলেন, আমার মতামত যদি জানতে চাও তাহলে আমি বলবো হাউস বোটও নয়, হোটেলও নয়,
এখান থেকে ট্যাক্সি নিয়ে সোজা চলে যাব কোনো নির্জন জায়গায়, যাকে বলে ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। পেহেলগাঁও কিংবা গুলমার্গ? কৌশিক তার ভূগোল জ্ঞানের পরিচয় দেয়। বাসু মাথা নাড়েন। ও সব জায়গাতেও টুরিস্টদের গাদাগাদি। আমি চাইছিলাম নিতান্ত নির্জন একটা পরিবেশ, পাইন বার্চ ওকের মাঝখানে, কাছেই নদী, সলিটারি লগ কেবিন বলতে যা বোঝায় আর কি, এই যেমন ধরো ট্রাউট প্যারাডাইস। কৌশিক অবাক হয়ে বলে, ট্রাউট প্যারাডাইস? সেটা আবার কোথায়? নামও তো শুনিনি কখনো। কাল রাত পর্যন্ত নামটা আমিও জানতাম না, আজ সকালে জেনেছি। ট্রাউট প্যারাডাইস হচ্ছে লিডার নদীর ধারে একটা গ্রাম, বিটুইন আচ্ছাবল অ্যান্ড কোকরনাগ। সেখানে ছোট ছোট লগ কেবিন ভাড়া পাওয়া যায়, ফার্নিশড কেবিন, ইলেকট্রিসিটি আছে, টেলিফোন আছে। অ্যাংলাররা এই সিজনে সেখানে যায় ট্রাউট মাছ ধরতে। গ্র্যান্ড আইডিয়া যাই বলো, হ্যাঁ, মাছ মারবো, ভাত খাবো, ব্যাস। কিন্তু এত সব তথ্য কোথা থেকে সংগ্রহ করলেন আপনি রাতারাতি? বাসু সাহেব জবাব দেওয়ার সুযোগ পেলেন না। ইতিমধ্যে ওরা পায়ে পায়ে টার্মিনাল বিল্ডিংসে এসে পৌঁছেছেন। মালপত্র এখনো প্লেনের গর্ভ থেকে খালাস হয়ে আসেনি। যাত্রীরা বেল্ট কেরিয়ার ঘিরে একসার জিরাফে পরিণত। কৌশিক হঠাৎ বললে, এ কি, আপনার নাম অ্যানাউন্স করছে না? তিনজনই উৎকর্ণ হয়ে ওঠেন। না, ভুল শোনেনি কৌশিক। লাউডস্পিকারে ঘোষিত হচ্ছে ইংরাজিতে, অ্যাটেনশন প্লিজ, মিস্টার পি কে বাসু, বার অ্যাট ল, আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি যেখানেই থাকুন ইন্ডিয়ান এয়ারলাইন্স কাউন্টারে চলে আসুন। সেখানে মিস্টার SP খান্না আপনার জন্য অপেক্ষা করছেন। থ্যাংক ইউ। কৌশিক একটু ঝুঁকে পড়ে বলল, SP খান্না চেনেন? বাসু বললেন, চাক্ষুষ পরিচয় নেই, তবে নামটা জানি। আর লং লেগ বাউন্ডারিতে লোকটা কেন দাঁড়িয়ে আছে তাও আন্দাজ করতে পারছি। লং বাউন্ডারি মানে? রানু একটা ওভার বাউন্ডারি হাঁকড়েছে। পুজোর ছুটিতে আমার গোয়েন্দাগিরি বন্ধ, আর ওই 22 বছরের ছোকরা বাউন্ডারি ঘেঁষে দাঁড়িয়ে আছে আমাকে কপাত করে লুফে নেবে বলে। কৌশিক না বুঝলেও রানু দেবী ধর্তাইটা ঠিকই ধরেছেন। বললেন, তার মানে তোমার ক্লায়েন্ট, তাই এক কথাতেই শ্রীনগরে আসতে রাজি হয়ে গেলে, তাই না? বাসু পাইপ ধরাবার উপক্রম করছিলেন, হঠাৎ ঝুঁকে পড়ে বললেন, বিশ্বাস করো রানু, এই পাইপ ছুঁয়ে বলছি, লোকটা আমার ক্লায়েন্ট নয়, আর তাকে আমি জীবনে কখনো দেখিও নি, কথাবার্তাও হয়নি কখনো। বস্তুত কাল রাত পর্যন্ত তার নামই জানতাম না। রানু দেবী ঝাঁঝিয়ে ওঠেন। মায়ের কাছে মাসির গপ্প? তোমাকে চিনতে বাকি আছে নাকি আমার? যাকে দেখোনি, যার সঙ্গে জীবনে কথা বলনি, যার নামটা পর্যন্ত জানো না, তার বয়স 22 তুমি কেমন করে জানলে? পিওর ডিডাকশন, পিওর ডিডাকশন। বুঝিয়ে বললে সহজেই বুঝবে। তবে একটু অপেক্ষা করো, লোকটাকে বিদায় করে আসি। ভয় নেই রানু, এই কথা যখন দিয়েছি তখন এ ছুটির মধ্যে ওসব ঝামেলায় নিজেকে জড়াবো না। অন্য মনস্কের মতো পাউচ থেকে টোবাকো নিয়ে পাইপে ভরতে ভরতে বাসু সাহেব ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাউন্টারের দিকে এগিয়ে এলেন। দূর থেকেই নজর হলো কাউন্টার ঘেঁষে দাঁড়িয়ে আছে একজন অল্প বয়সী ভদ্রলোক। বয়স সম্বন্ধে বাসু সাহেব যা আন্দাজ করেছিলেন দেখা গেল তার নির্ভুল। বছর 22-23 বলেই মনে হয়। 3 পিস ডার্ক গ্রে স্যুট, গলায় একটা কালো টাই, মাঝারি গড়ন, স্বাস্থ্যবান, গোঁপদাড়ি কামানো, বাঁ হাতের অনামিকায়, ওটা বোধহয় পোখরাজ নয়, হিরে। নিখুঁত সাজ পোশাক সত্ত্বেও সে কেমন যেন নিষ্প্রভ। একটা আন্তর বিষণ্ণতা যেন ঢেকে রেখেছে তার আপাত চাকচিক্য। বাসু সাহেব আর একটু অগ্রসর হতেই ছেলেটা এগিয়ে আসে, ডান হাতখানা বাড়িয়ে দিয়ে সপ্রতিভভাবে বলে, মিস্টার পি কে বাসু। বাসু ওর কর গ্রহণ করে বললেন, ইয়েস মিস্টার খান্না, বাট হাউ অন আর্থ কুড ইউ নো দ্যাট আই অ্যাম কামিং বাই দিস ফ্লাইট? ছেলেটি ইংরাজিতে বললে, একটা অত্যন্ত জরুরি প্রয়োজনে কাল রাত্রে কলকাতায় আপনার চেম্বারে ট্রাঙ্ক কল করেছিলাম। সেই সূত্রেই জেনেছি
আপনি এই ফ্লাইটে দিল্লি থেকে আসছেন। এয়ারপোর্টে আপনাকে ধরতে না পারলে খুব মুশকিল হতো, কারণ যিনি টেলিফোন ধরেছিলেন তিনি বলতে পারলেন না আপনি এখানে কোথায় উঠেছেন। তা আগে বরং সেই কথাটাই জেনে নি। কোথায় উঠেছেন আপনারা, হোটেল নাকি হাউসবোট? বাসু সাহেবের জবাব দিতে একটু দেরি হলো, পাইপটা ধরিয়ে নিতে যেটুকু সময় লাগে আর কি। তারপর বললেন, আপনি আমাকে মাফ করবেন মিস্টার খান্না, আমি এখানে সপরিবারে বেড়াতে এসেছি, আপনার কেসটা আমি নিতে পারছি না। খান্না ম্লান হাসলো, বলল, চাক্ষুষ আপনাকে না দেখলেও আপনার অনেক কীর্তি কাহিনী আমার জানা আছে, সুতরাং আমি অবাক হইনি। আপনি ঠিকই ধরেছেন, একটা জটিল কেসে আপনার সাহায্য প্রার্থী হতে চাই বলেই আমি ট্রাঙ্ক কল করতে বাধ্য হয়েছিলাম। আর আমার দৃঢ় বিশ্বাস যে কেসটা কি জাতের শোনার পর আপনি আর আপত্তি করতে পারবেন না। বাসু মাথা নেড়ে বললেন, ওটাও আপনার ভুল ধারণা, কেসটা আমার অজানা নয়, ট্রাউট প্যারাডাইসের রহস্য তো। এবার বিস্মিত হবার পালা ও পক্ষের। বাসু সাহেবের প্রথম প্রশ্নটি এতক্ষণ সে এ কোর্টে ফিরিয়ে দিল। হাউ অন আর্থ কুড ইউ নো দ্যাট স্যার? খুবই সহজে, আজ সকালের কাশ্মীর টাইমসে আপনার পিতৃদেবের হত্যার খবরটা ছাপা হয়ে যায়, আপনার নামটাও কাগজে আছে। প্লেনে সেই বিবরণটা পড়তে পড়তে এসেছি। ইয়েস, আই অ্যাডমিট ইটস অ্যান ইন্টারেস্টিং, এক্সট্রিমলি ইন্টারেস্টিং কেস, কিন্তু আমাকে মাফ করতে হবে, এই মুহূর্তে আমি মানসিকভাবে ঠিক প্রস্তুত নই। খান্না সবিনয়ে বললে, স্যার, কাগজে যেটুকু বার হয়েছে তাতেই যদি আপনার মনে হয়ে থাকে যে কেসটা অত্যন্ত আকর্ষণীয়, তাহলে আমি সুনিশ্চিত যে কেসটা আপনাকে নিতেই হবে, কারণ দুটি অবিশ্বাস্য রকমের ক্লুর সন্ধান আমি রাখি যা কাগজে ছাপা হয়নি। সে দুটি শোনার পর অলরাইট স্যার, ওসব কথা পরে হবে, আপাতত বলুন কোথায় উঠবেন? বাসু বললেন, ঠিক করা নেই কিছু, হঠাৎ পুজোর ছুটিতে সকলে মিলে চলে এসেছি এবং মিসেস বাসুকে কথা দিয়েছি ছুটির এই কটা দিন আমি কোনো কেস নেব না। আই সি। আপনারা কজন আছেন? আমাকে নিয়ে 4 জন। কেন? খান্না একটু ভেবে নিয়ে বলল, অলরাইট স্যার, আমি একটা প্রস্তাব দিচ্ছি, দেখুন আপনি তাতে রাজি হতে পারেন কিনা। কি প্রস্তাব? আমাদের একটা হাউস বোট আছে, ঝিলাম কুইন, ডিলাক্স ক্লাস, 2টো ডবল বেডরুম আর ড্রয়িং অ্যান্ড ডাইনিং। আপনাদের অসুবিধা হবে না, ঠান্ডা গরম জল পাবেন, অ্যাটাচড বাথ, ইলেকট্রিসিটি আছে, টেলিফোন আছে, কুক আছে, বেয়ারাও আছে। দৈনিক ভাড়া কত? ম্লান হাসলো ছেলেটি, বলল, স্যার, ওটা আমরা কখনো ভাড়া দিইনি, বস্তুত ওটা আমাদের বাড়ির গেস্ট রুম, আমাদের পরিবারের বন্ধুরা এলে ওখানেই ওঠেন, আপনার কোনো সংকোচই নেই। মাথা নাড়েন বাসু সাহেব, বললেন, তা হয় না, আমি আপনার হাউসবোটটা নিতে চাই এবং কেসটা নেব না। এক্ষেত্রে আপনি যদি ন্যায্য ভাড়া না নেন তাহলে আমি কেমন করে রাজি হই? এক কথায় ফয়সালা করে দিল ছেলেটা। বেশ তো, ভাড়া দেবেন, বাজার দর অনুযায়ী যা ন্যায্য ভাড়া দেওয়া উচিত তাই দেবেন আমাকে, আমি মাথা পেতে নিব। আপনি তাতে ক্ষুব্ধ হবেন না? বিন্দুমাত্র না, কারণ আমি 100% শিওর যে আপনি কেসটা নিতে বাধ্য হবেন। আপনি ওখানে উঠুন, গুছিয়ে নিয়ে বসুন, ঘন্টা 2 পরে আমি আসবো, আমার কেসটা শোনাবো, হ্যাঁ মিসেস বাসুকেও। তারপর যদি কেসটা না নিতে চান নেবেন না, ন্যায্য ভাড়া দিয়ে ছুটি শেষে কলকাতায় ফিরে যাবেন। এগ্রিড? এগ্রিড। থ্যাংক ইউ স্যার, মালপত্র নিয়ে বাইরে আসুন, আমার গাড়িতে পৌঁছে দেব। বাসু সাহেব ফিরে এসে দেখলেন ইতিমধ্যে কৌশিক মালপত্র শনাক্ত করে ছাড়িয়েছে, ওর জন্য অপেক্ষা করছিল সকলে। কৌশিক বলল, তাহলে কি স্থির হলো? এখান থেকে সোজা ট্যুরিস্ট রিসেপশন সেন্টারে যাব তো? না,
আমি ইতিমধ্যে হাউস বোট বুক করে ফেলেছি। ঝিলাম কুইন, দুটো ডবল বেডের রুম আছে, অসুবিধা হবে না কিছু। কৌশিক বলে, একবার না দেখেই অ্যাডভান্স দিয়ে দিলেন? শুনেছি এখানে দরদাম করলে ভাড়া অনেক কমে যায়। বাসু বললেন, তা হয়তো যায়, কিন্তু এটা একটা শৌখিন হাউস বোট, ভাড়া দেওয়া হয় না। আমরা হয়তো গেস্ট হিসাবে। রানী দেবী ওকে মাঝপথে থামিয়ে দেন। থাক, আর কৈফিয়ত দিতে হবে না, আমরা বুঝেছি হাউসবোটের মালিক ওই মিস্টার খান্না তো। বাসু সাহেব হেসে ওঠেন। সবাই গোয়েন্দা হলে আমরা যাই কোথায়? একটা সুটকেস উঠিয়ে নিয়ে বললেন, চলো যাওয়া যাক, বাইরে গাড়ি অপেক্ষা করছে। বেরিয়ে আসতেই খান্না এগিয়ে এসে নমস্কার করলো। বাসু সাহেব তার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন। মালপত্র উঠিয়ে দেওয়া হলো গাড়িতে। প্রকাণ্ড স্টেশন ওয়াগান। পিছনের ডালাটা খুলে দেবার পর রানী দেবীর হুইল চেয়ারটা অনায়াসে স্থান পেল কেরিয়ারে। হাউসবোটটা চমৎকার, অপছন্দ হওয়ার কথা নয়। আসবাবপত্র অবশ্য একটু সেকেলে ধরনের, মিড ভিক্টোরিয়া যুগের। তা হোক, আধুনিক জীবনযাত্রার যাবতীয় উপকরণই উপস্থিত। ড্রয়িং রুমে প্রকাণ্ড একটা আয়না, সোফা সেট, সেন্টার টেবিল, তারপর ডাইনিং রুম। সেটা পার হলে একটা চওড়া গলিপথ। রানী দেবীর হুইল চেয়ারটা সে গলিপথে অনায়াসে চলবে। তার দুদিকে দুটো বেডরুম, সংলগ্ন স্নানাগার। হাউসবোটের পিছনে বাঁধা আছে একটি ছোট্ট নৌকো, সেটা রান্নাঘর ও ঠাকুর চাকুরদের বাসস্থান। ঝিলাম নদী যেখানে ডাল লেকে গিয়ে মিশেছে তার প্রায় কাছাকাছি হাউসবোটটা নোঙর করা। আভূমি নত হয়ে আদাব জানালো কেয়ারটেকার কাম কুক খোদা বক্স। ধবধবে সাদা দাড়ি, মাথায় কাজ করা সাদা গোল টুপি, পরনে একটা জোব্বা মতো পোশাক। মনে হলো যেন মোঘল পেন্টিংয়ের কোনো মুরাল থেকে হাউসবোটে নেমে এসেছে। ওর পিছনেই দাঁড়িয়েছিল একটা অল্প বয়সী ছোকরা, ওরই নাতি। সেও সেলাম করলো আগন্তুকদের দেখে। খান্না ওদের জিম্মেদারি বুঝিয়ে দিল কেয়ারটেকারকে। বলল, খোদা বক্স, এরা কলকাতা থেকে এসেছেন, আমার মেহমান। ঠিকমতো দেখভাল করো, যেন তোমার হাউসবোটের বদনাম না হয়ে যায়। খোদা বক্স পুনরায় মোগল কায়দায় আদাব জানিয়ে বলল, বেফিকর রহিয়ে সাহেব। তারপর একটু ইতস্তত করে উর্দুতে জিজ্ঞেস করলো, কাল সব মিটতে কত রাত হলো হুজুর? রাত প্রায় কাবার হয়ে গিয়েছিল। খোদা বক্স পুনরায় মাথা নেড়ে সখেদে বলল, আজব এই দুনিয়া, কোথা থেকে যে কি হয়ে গেল। খান্না আর কথা না বাড়িয়ে বাসু সাহেবের দিকে ফিরে বললে, আপনারা বিশ্রাম করুন, আমি ঘন্টা দুয়েক পর আবার আসবো। ফিরতে গিয়েও আবার থেমে পড়ে বলে, মিস্টার বাসু, মানসিক প্রস্তুতি আমার এখনো নেই, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না, যা করার তাড়াতাড়ি তো করতে হবে। বাসু সাহেব ওকে থামিয়ে দিয়ে বললেন, তা তো বটেই, কিন্তু খোদা বক্স আপনাকে কি জিজ্ঞেস করলো বলুন তো? কাল রাত্রে কোথা থেকে ফিরতে অত রাত হলো আপনার? ম্লান হাসলো খান্না, অস্ফুটে বলল, শমশান থেকে। এমনিতে এক সপ্তাহ পার হয়ে গিয়েছিল, পচন শুরু হয়ে গিয়েছিল আর কি। বাসু ওকে থামিয়ে দিয়ে বললেন, থাক ওসব কথা, আপনি ঘন্টা দুয়েক পরেই আসবেন। কেসটা নেই বা না নেই, কিছু পরামর্শ আপনাকে দিতে পারবো নিশ্চয়ই। খান্না চলে যেতেই সকলে ওকে ঘিরে ধরে। ব্যাপারটা কি? বাসু বললেন, তোমরা বিশ্রাম করবে না? কাহিনীটা বলতে অনেক সময় লাগবে। সুজাতা বলল, বিশ্রাম করার আবার কি আছে, এলাম তো প্লেনে ঢুলতে ঢুলতে, আপনি এখনই শুরু করুন না। আমি বরং খোদা বক্সকে বলি 4 কাপ কফি বানাতে। বাসু বললেন, বলো, তবে আমার কিন্তু ব্ল্যাক কফি, ওকে বলে দিও। আর জিজ্ঞাসা করে দেখো তো হাউস বোটে খবরের কাগজ রাখা হয় কি না। আজকের কাশ্মীর টাইমস পাওয়া যাবে? 13ই সেপ্টেম্বর, অর্থাৎ সেদিনের সংবাদপত্র সহজেই সংগ্রহ করা গেল। তার প্রথম পৃষ্ঠাতে খবরটা ফলাও করে ছাপা হয়েছে।
কারণ সুরজ প্রসাদ খান্নার স্বর্গত পিতৃদেব এ শহরের একজন বিশিষ্ট নাগরিক ছিলেন। ওর কোনো ছবি ছাপা হয়নি বটে, তবে যে লক কেবিনে ওর মৃতদেহ আবিষ্কৃত হয়েছে তার একটি আলোকচিত্র আছে। প্রথম পৃষ্ঠা থেকে সংবাদটা পঞ্চম পৃষ্ঠায় উপচিয়ে পড়েছে। তাছাড়া পঞ্চম পৃষ্ঠায় সুরজ প্রসাদের একটা ইন্টারভিউ ছাপা হয়েছে। পত্রিকার নিজস্ব সংবাদদাতা দুঃসংবাদটা এমনভাবে সাজিয়েছেন যাতে একটা মানবিকতার আবেদন ফুটে উঠেছে। সংবাদের চুম্বকসার এইরকম: নিহত মহাদেব প্রসাদ খান্না এই অঞ্চলের একজন প্রখ্যাত ব্যক্তি, জীবনে সুপ্রতিষ্ঠিত, কাশ্মীর ভ্যালি ট্রান্সপোর্ট অ্যান্ড অটোমোবাইলসের স্বত্বাধিকারী। তিনি প্রাক্তন এমপিও বটে। ইদানিং তিনি রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরপর দুটি ইলেকশনে নির্বাচন প্রার্থী হননি, অথচ সাধারণ লোকের ধারণা তিনি নির্বাচনে প্রার্থী হলে অনায়াসেই নির্বাচিত হতে পারতেন। বস্তুত বছর 2 হলো তাঁর চরিত্রে একটা বিচিত্র পরিবর্তন লক্ষিত হয়েছে। ব্যবসা সংক্রান্ত কাজকর্ম তিনি ইদানিং বড় একটা দেখতেন না। পুত্র সুরজ প্রসাদ বয়ঃপ্রাপ্ত হওয়ায় সব দায়ঝক্কি তার স্কন্ধেই অর্পণ করেছিলেন, অথচ অবসর নেওয়ার মতো এমন কিছু বয়সও তাঁর হয়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র 46, যে বয়সে অনেকেই নতুন উদ্যমে নতুন ব্যবসায় নামে। বছর 2 হলো খেয়ালি পৌর মানুষটি শুধু হিমালয়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। দাক্ষিণাত্যে যাননি, ভারতের বাইরেও নয়, শুধুমাত্র হিমালয়ের দক্ষিণ সীমান্ত বরাবর পূর্ব পশ্চিমে পরিক্রমা করেছেন। তাঁর চিঠিপত্র মাঝে মাঝে আসত, কখনো কুলু মানালি থেকে, কখনো কেদারবদ্রীর বিভিন্ন চটি থেকে, কখনো বা সান্দাকফু ফালুট অঞ্চল থেকে। তিব্বত এবং নেপালের বহু অঞ্চলে তিনি এই 2 বছরে ঘুরেছেন। যখন যে অঞ্চলে যেতেন তখন সেখানকার সাধারণ মানুষের সঙ্গে মিশবার চেষ্টা করতেন, সাধারণ পোশাকে, যাতে কেউ না বুঝতে পারে তিনি লক্ষ্যপতি। ওদের সুখ দুঃখের গল্প শুনতেন, ছবি আঁকতেন, ওদের লোকসঙ্গীত সংগ্রহ করতেন, কখনো বা নির্জন পাইন বনে বসে থাকতেন বাইনোকুলার হাতে, ছড়িয়ে দিতেন পাউরুটি অথবা বিস্কুটের টুকরো, দেখতেন আরণ্যক প্রাণীদের, কাঠবেড়ালি, খরগোশ আর বিচিত্র পাখিদের সন্ত্রস্ত আহার সংগ্রহের প্রচেষ্টা। পুত্র শ্রী সুরজ প্রসাদ খান্না পত্রিকার নিজস্ব সংবাদদাতাকে বলেছিলেন, মহাদেবের এই চারিত্রিক বিবর্তনের মূলে আছে নাকি তাঁর ছোট ভাই প্রীতম প্রসাদ খান্না। তিনি যৌবনের প্রারম্ভেই সংসার ত্যাগ করেন, সন্ন্যাস নেননি, কিন্তু ভবঘুরে জীবনযাপন করে এসেছেন এতদিন। প্রীতম প্রসাদ যখন সংসার ত্যাগ করেন তখনও ওদের পিতৃদেব জীবিত ছিলেন। তিনি তার 2টি সন্তানকেই সমানভাবে সম্পত্তির অধিকার দিয়ে যান, কিন্তু প্রীতম বন্ধনমুক্ত থাকার প্রেরণায় সব কিছু পুনরায় জ্যেষ্ঠ ভ্রাতাকেই লিখে দেন, সামান্য মাসোহারার বিনিময়ে। প্রথম দিকে মাঝে মাঝে তিনি এদের সংসারে আসতেন, 2-4 দিন থেকে আবার ফিরে যেতেন তাঁর অজ্ঞাত আবাসে। হয়তো মহাদেবের সঙ্গে তাঁর একটা যোগাযোগ ছিল পত্র বিনিময়ে। সুরজ সে খবর জানত না। সংবাদে প্রকাশ, এবছর ট্রাউট প্যারাডাইসের সিজন শুরু হয়েছে মঙ্গলবার 6ই সেপ্টেম্বর। মৎস্য এবং বন্য প্রাণী মন্ত্রক প্রতি বছরই ঘোষণা করেন কবে থেকে ট্রাউট মাছ ধরা যাবে। জুলাই আগস্টে মাছেরা ডিম পাড়ে, তাই সেই সময়ে মাছ ধরা বেআইনি। প্রতি বছরের মতো এবছরও মহাদেব প্রসাদ 15ই আগস্ট থেকে একটা লক কেবিন বুক করেন, যাতে সিজনের উদ্বোধনের দিন থেকেই তিনি ওই নির্জন আবাসে থাকতে পারেন। মৃতদেহ আবিষ্কারের পর পুলিশ সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে সিদ্ধান্তে এসেছেন মহাদেব প্রসাদ সোমবার 5ই সেপ্টেম্বর বিকালে ওই লক কেবিনে আসেন এবং সকাল সকাল 6 পাক আহার সেরে শয্যা গ্রহণ করেন। পরদিন অর্থাৎ উদ্বোধনের দিন যাতে সূর্যোদয়ের মুহূর্ত থেকেই মাছ ধরা শুরু করা যায়, তাই তিনি অ্যালার্ম ক্লকে 5:30টায় দম দিয়ে শুয়ে পড়েন। পরদিন তিনি শয্যা ত্যাগ করে প্রাতঃকৃত্য সেরে প্রাতরাশ তৈরি করেন এবং আহার করেন। তারপর মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীর ধারে চলে যান। দৈনিক যতটা মাছ ধরার অনুমতি আছে, দুপুরের আগেই সেই পরিমাণ মাছ ধরে তিনি কেবিনে ফিরে আসেন। তার কিছু পরেই, ঠিক কতটা পরে সেটাও পুলিশ বিভিন্ন যুক্তির মাধ্যমে আন্দাজ করতে পারছে, আততায়ীর গুলিতে মহাদেব নিহত হন। অর্থলোভ হত্যার কারণ হতে পারে না, কারণ মহাদেবর মানিব্যাগে প্রায় 1.3 টাকা ছিল এবং সুটকেসে ছিল 5,500 টাকা। অনুমান করা যায় মাত্র 3-4 ফুট দূরত্ব থেকে আততায়ী একসঙ্গে 2টি গুলি করে, কারণ মৃতদেহে পাশাপাশি 2টি ক্ষতচিহ্ন প্রমাণ দিচ্ছে কিভাবে হৃৎপিণ্ড বিদীর্ণ হয়েছিল। পিস্তলটা
মৃতদেহের অদূরে আবিষ্কৃত হয়েছে। রুদ্ধদ্বার কক্ষে মহাদেব প্রসাদের আদরের পাহাড়ি ময়নাটিকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে। মহাদেব যখনই যেতেন এই পোষা ময়নাটিকে নিয়ে যেতেন। লক কেবিনটা বেশ নির্জনে। যে পাহাড়ি পাকদণ্ডী পথটা পাহাড়কে বেষ্টন করে চলে গেছে তার থেকে অন্তত 300 মিটার দূরে। ওই রাস্তায় মোটর গাড়ি যেতে পারে, তবে সারাদিনে খুব বেশি গাড়ি ঘোড়া ও পথে যায় না। নিকটতম লক কেবিনটিও এত দূরে যে পিস্তলের শব্দ সেখানে পৌঁছাবে না। দিনের পর দিন ওই পাকদণ্ডী পথ বেয়ে মানুষজন চলাফেরা করেছে। অন্যান্য লক কেবিনের বাসিন্দাও হয়তো ওই রকম রুদ্ধদ্বার কামরার সামনে দিয়ে চলাফেরা করেছে। তারা স্বপ্নেও ভাবতে পারেনি অর্গলবদ্ধ গৃহের ভেতর পড়ে আছে একটি মৃতদেহ। প্রায় 5 দিন পরে এতদিনে প্রায় প্রত্যেকটি কেবিনই ভর্তি হয়ে গেছে। একজনের খেয়াল হলো ওই ঘরটা থেকে একটা পাহাড়ি ময়না ক্রমাগত কর্কশ্বরে ডাকছে। কৌতূহলী হয়ে তিনি সদর দরজায় নক করলেন। দেখলেন সেটা তালাবন্ধ। ভেতর থেকে কেউ সাড়া দিল না। দরজায় গা তালা আছে, ইয়ার লক, দুদিক থেকেই বন্ধ করা যায়। ওর মনে হলো এই কেবিনের গৃহস্বামী হয়তো শহরে গিয়ে কোনো কারণে আটকা পড়েছেন, তাই অভুক্ত ময়নাটা অমন তারস্বরে প্রতিবাদ করছে। কৌতূহলী হয়ে উনি জানলা দিয়ে ভিতরে উঁকি দিলেন। শুধু ময়নাটিকেই নয়, তিনি ওই কেবিনের মেঝেতে এমন কিছু দেখলেন যাতে তৎক্ষণাৎ ছুটতে ছুটতে ফিরে গেলেন পুলিশে খবরটা জানাতে। হত্যাকারী যতই নিষ্ঠুর হোক, তার অন্তরের একটি প্রান্তে ছিল কিছু শুভ বুদ্ধি। নিজস্ব সংবাদদাতা এখানে একটু কাব্য করে লিখেছেন, লেডি ম্যাকবেথের মতো পিশাচির অন্তরে যদি একটি কন্যা হৃদয় লুকিয়ে থাকতে পারে, তাহলে হত্যাকারীর অন্তরেও একটি প্রাণী দরদি থাকতে পারবে না কেন? সে যাই হোক, দেখা গেল যাবার আগে লোকটা ওই ময়নার খাঁচার দরজাটা খুলে রেখে গেছে। একটি পাত্রে কিছু জল এবং যথেষ্ট পরিমাণ থিন অ্যারোরুট বিস্কুট মেঝেতে ফেলে রেখে গেছে। দীর্ঘ বিবৃতিটি পাঠ করে বাসু সাহেব বললেন, এই সংবাদটাই প্লেনে পড়তে পড়তে এসেছি, তাই লাউডস্পিকারে যেই মাত্র শুনলাম আমার সঙ্গে জনৈক এসপি খান্না দেখা করতে চান, তখনই বুঝলাম তার উদ্দেশ্যটা কি। এখন তোমরা বলো, কেসটা আমি নেব না নেব না? তিনজনের কেউই জবাব দিচ্ছেন না দেখে বাসু সাহেব বললেন, তাহলে আর একটু বিশ্লেষণ করে বলি। কেসটা নিলে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ব। গুলমার্গ, পেহেলগাঁও, উলার লেক বাদ যাবে। অবশ্য তোমরা তিনজনে ঘুরে আসতে পারো। রানী দেবী বললেন, বেশ তো, আগে শুনেই দেখো না সুরজ প্রসাদ কি বলে। সবটা শুনে তারপর আমরা রায় দেব। কি বলো সুজাতা? আমি একমত। সুজাতা বলল। অনতিবিলম্বেই ফিরে এলো সুরজ প্রসাদ। গুছিয়ে নিয়ে বসলো একটি সোফায়। রানী দেবী বললেন, তোমরা কথা বলো, আমরা ভেতরে গিয়ে বসি। সুরজ চট করে দাঁড়িয়ে উঠল, হাত দুটি জোর করে বলল, তার কোনো প্রয়োজন নেই। মিস্টার বাসু যদি কেসটা নেন, তাহলে হয়তো সুকৌশলীকেও কাজে নেমে পড়তে হবে। আর তাছাড়া আমি এমন কিছু গোপন কথা বলছি না যাতে আপনাদের উঠে পড়তে হয়। বাসু সাহেব পকেট থেকে পাইপ আর পাউচ বের করে বললেন, ঠিক আছে, শুরু করুন। করুন না, করো। আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়। ঠিক আছে ঠিক আছে, শুরু করো। ঠিক কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আপনি খবরের কাগজে প্রকাশিত সংবাদটা তো পড়েছেন, সুতরাং আপনি প্রশ্ন করুন, আমি একে একে জবাব দিয়ে যাই। বাসু সাহেব পাইপটা ধরিয়ে নিয়ে বললেন, আমার প্রথম প্রশ্ন, তুমি আমার কাছে কি রকম সাহায্য চাইছো? অনেক কিছুই। প্রথম কথা, আমার বাবার হত্যাকারীকে খুঁজে বার করতে হবে। কে, কেন, কিভাবে এটা করলো তা আমাকে জানতে হবে। দ্বিতীয় কথা হলো, হত্যাকারী আমার স্বর্গত পিতৃদেবের চরিত্র হনন কেন করতে চাইলো সেটা আমাকে বুঝে নিতে হবে। তৃতীয় কথা, আমি চাই আপনি আমার বিমাতার সঙ্গে সাক্ষাৎ করুন। এমন ব্যবস্থা করুন যাতে তিনি আমাদের কাশ্মীর ভ্যালি ট্রান্সপোর্ট অ্যান্ড অটোমোবাইলসটাকে ডোকে তুলে দিতে না পারেন। আমার দৃঢ় ধারণা পিতৃদেব সম্প্রতি একটি উইল করেছিলেন। আমাকে তিনি সম্মুখেই সে কথা বলেছিলেন।
যদিও আমি জানি না উইলে তিনি কাকে কি দিয়ে গেছেন, তবুও আমার দৃঢ় ধারণা কোম্পানির যাবতীয় দায় দায়িত্ব কেনা পাওনা আমাকেই দিয়ে গেছেন। এই উইলটি আমি এখনো খুঁজে পাইনি। আমাদের যিনি সলিসিটার তাঁর কাছে নেই, বাড়িতেও খুঁজে পাইনি। অবশ্য দুটি জায়গা এখনো খুঁজে দেখতে পারিনি। বাড়িতে একটা সিন্ধুকে উনি দরকারি কাগজপত্র রাখতেন, তার একটি চাবি তার কাছে ছিল, আর ডুপ্লিকেট থাকে ওর প্রাইভেট সেক্রেটারির কাছে, সেটি দেখা হয়নি। দ্বিতীয়ত, ব্যাংক অফ ইন্ডিয়াতে বাবা ও আমার অ্যাকাউন্ট আছে, তিনি স্বনামে একটি লকারও রেখেছেন, সেটাও দেখা হয়নি। এ দু জায়গায় যদি না থাকে তবে আমার আশঙ্কা আমার বিমাতা সেটা হস্তগত করেছেন এবং নষ্ট করে ফেলেছেন। বাসু বললেন, তুমি তোমার বিমাতাকে পছন্দ করো না, তাই না? পছন্দ করি না বললে সত্যের অপলাপ হয়, ঘৃণা করি। কি নাম তোমার বিমাতার? কোথায় আছেন তিনি? তার নাম সুরমা দেবী। শ্রীনগরেই আছেন একটি হোটেলে। বস্তুত 6 অথবা 7 তারিখে তিনি এবং জগদীশ দিল্লি থেকে এখানে এসেছেন, কিন্তু ইদানিং ওরা এ বাড়িতে ওঠেন না। শ্রীনগরে যে কদিন থাকেন হোটেলেই থাকেন। শ্রীনগরে পৌঁছেই তিনি আমাকে ফোন করেন, পিতাজি এবং চাচাজির খোঁজ করেন। প্র্যাকটিক্যালি প্রতিদিনই খোঁজ করে চলেছেন। তাকে দুর্ঘটনার কথা বলেছি, আজকালের মধ্যেই তিনি আমাদের বাড়িতে আসবেন। কি আশ্চর্য, এখনো তার সঙ্গে তোমার দেখা হয়নি? না, এই খবর পেয়েও তিনি আসেননি। আমারও রুচি হয়নি হোটেলে গিয়ে তার সঙ্গে কথা বলার। কতদিন হলো তিনি মহাদেব প্রসাদকে বিবাহ করেন? তা বছর 3 হবে। আমার মা ছিলেন চিররুগ্না, দীর্ঘদিন ভুগে তিনি মারা যান। সুরমা দেবী পাস করা নার্স, বিধবা। আমার মায়ের শুশ্রূষা করার জন্যই তিনি এ বাড়িতে আসেন। তার একটি সন্তানও আছে, আমার চেয়ে বছর 3 বড়। তারই নাম জগদীশ মাথুর। তোমার বিমাতার এইবারের বিবাহ সুখের হয়নি, তাই নাই কি? সুরজ মাথা নিচু করে বলল, তাঁর পক্ষে নিশ্চয় সুখের হয়েছে। ইতিপূর্বে নার্সগিরি করে অন্ন সংস্থান করতেন তিনি, এখন দুহাতে টাকা ওড়াচ্ছেন। বাবার সঙ্গে তার সম্পর্ক শুধু টাকার। বিবাহের পর থেকেই বাবা বস্তুত গৃহত্যাগী, বন জঙ্গলে ঘুরে বেড়াতেন। বাসু একটু ইতস্তত করে বললেন, বিষয়টা বেশ অপ্রিয়, বিশেষ করে তোমার পক্ষে। তবু প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি। তোমার কি ধারণা মহাদেব প্রসাদ কোনো কারণে এই বিবাহ করতে বাধ্য হয়েছিলেন? সুরজ কোনো সংকোচ করল না, বললে, হ্যাঁ, আমার ধারণা তিনি ফাঁদে পড়ে এ কাজ করতে বাধ্য হন, আর তারপর থেকেই পিতাজি সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যান, ঠিক চাচাজির মতো। বাসু সাহেব ওকে থামিয়ে দিয়ে বললেন, ঠিক আছে, ওসব অপ্রিয় প্রসঙ্গ থাক। তুমি বরং খোলাখুলি বলো, তুমি আমার কাছে ঠিক কি চাইছো? আমি খোলাখুলি বলছি। আমার বিজনেসের সলিসিটার হচ্ছেন মেসার সাক্সেনা অ্যান্ড অ্যাসোসিয়েটস। আমি চাই আপনি ওদের সঙ্গে সহযোগিতা করুন। মানে সম্পত্তিতে তোমার প্রবেট পাওয়ার বিষয়ে? আগে হ্যাঁ। দ্বিতীয়ত, আমার বাবা স্বাভাবিকভাবে দেহ রাখেননি। আমি চাই আপনি পুলিশের সঙ্গেও সহযোগিতা করে আসল হত্যাকারীকে খুঁজে বার করুন। কে জানে দুটো ব্যাপার অঙ্গাঙ্গিভাবে যুক্ত কিনা। অর্থাৎ তোমার বাবার মৃত্যু এবং তোমার বিমাতার সম্পত্তি লাভ? হ্যাঁ, সেটাও আমি জানতে চাই। বাসু সাহেব এবার অন্য দিক থেকে প্রশ্ন করেন,
তুমি একটু আগে তোমার পিতৃদেবের চরিত্র হননের কথা বলছিলে, সেটা ঠিক কি রকম? তাছাড়া অ্যারোড্রোমে তুমি বলেছিলে সংবাদপত্রে প্রকাশিত হয়নি এমন দুটি খবর। আগে হ্যাঁ, দুটি কথা সংবাদপত্রে ছাপা হয়নি আমারই অনুরোধে। তার একটা পুলিশ জানে, দ্বিতীয়টা জানে না, শুধুমাত্র আমিই জানি। সে দুটি কি? প্রথম খবরটা হচ্ছে এই যে পুলিশ গিয়ে যখন ঘরটা সার্চ করে তখন অন্যান্য জিনিসের সঙ্গে তারা দুটি জিনিস উদ্ধার করে যা ওখানে খুঁজে পাওয়ার কথা নয়। একটা মেয়েদের ব্রেসিয়ার এবং একজোড়া উলের কাঁটা, আধবোনা একটা সোয়েটার ও কিছু উল। আমার বিশ্বাস হত্যাকারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেগুলি ওখানে রেখে গেছে। দ্বিতীয়টা, যেটা পুলিশও জানে না? আপনি নিশ্চয়ই কাগজে পড়েছেন যে আমার বাবার একটা পোষা ময়না ছিল। সেটা আমার চাচাজি আমার বাবাকে উপহার দিয়েছিলেন। চাচাজি বস্তুত এক জাতের পক্ষী বিশারদ। সেলিম আলীর বই এবং বাইনাকুলার তার নিত্যসঙ্গী। তিনি একজন বার্ড ওয়াচার, পাখির ছবিও এঁকেছেন অসংখ্য। মোট কথা, এই পাখিটা আমার বাবার খুব প্রিয়। তার নাম মুন্না। বাবা যখন দুর্গম কোনো অঞ্চলে যান তখন মুন্না আমাদের এই শ্রীনগরের বাড়িতেই থাকে, আর যখন সহজগম্য কোনো জায়গায় যান তখন ওকে নিয়ে যান। এবার এই লক কেবিনে ওটাকে নিয়ে গিয়েছিলেন। আশ্চর্যের কথা, পুলিশ ওর কেবিন থেকে যে পাহাড়ি ময়নাটাকে উদ্ধার করেছে সেটা মুন্না নয়, ঠিক একই রকম দেখতে আরেকটা ময়না। কৌশিক এতক্ষণ নীরবে শুনে যাচ্ছিল, আর যেন ধৈর্য রাখতে পারল না, বলে বসলো, আপনি নিঃসন্দেহ? সন্দেহাতীত ভাবে। কেমন করে জানলেন? প্রথম কথা, মুন্না যে बोलগুলি বলতো, हेलो राम राम, आइए बैठिए, चाय पीजिए, सीताराम, তার একটাও এই ময়নাটা বলতে পারে না। পুলিশের অনুমতি নিয়ে ওটাকে আমি বাড়ি নিয়ে এসেছি। দুদিনে সে তার অভ্যস্ত বল একটাও বলতে পারিনি। বাসু সাহেব বলেন, পোষা জন্তু জানোয়ার তার মালিকের অভাবটা অদ্ভুতভাবে বুঝতে পারে, আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু সব রকম পোষ মানা জন্তুর মধ্যেই দেখা গেছে তার সত্যিকারের মাস্টারের অনুপস্থিতিটা। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে সুরজপ্রসাদ বলে ওঠেন, পার্ডন মি ফর ইন্টারাপশন স্যার, আমার দ্বিতীয় যুক্তিটা শুনুন। মুন্নার ডান পায়ের মাঝের আঙুলটা কয়েকদিন আগেই কাটা গিয়েছিল। কেবিন থেকে যে ময়নাটাকে আমরা এনেছি তার দুটি পায়ের সবকটা আঙুলই রয়েছে। বাসু সাহেবের ভ্রুকুঞ্চনটা দৃষ্টি এড়ালো না কারো। উনি বলে ওঠেন, কিন্তু কেন? হত্যাকারী হোক বা যেই হোক, ময়নাটাকে বদলে দিয়ে যাবে কেন? সুরজপ্রসাদ বলল, আমি স্যার এই জিনিসটা অনেকবার ভেবেছি। আমার মনে একটা সম্ভাবনা জেগেছে। হয়তো শুনতে উদ্ভট লাগবে, কিন্তু আমার যুক্তিটা শুনুন। মুন্না ক্ষেত্র বিশেষে অত্যন্ত তাড়াতাড়ি কোনো বল শিখে নিত। আমার মনে আছে একবার রাস্তা দিয়ে একদল সব্বাহী যাচ্ছিল। আমাদের বাড়ির সামনে তারা একবার মাত্র হুঙ্কার দিল, রাম নাম সত্য হ্যায়। মুন্নার খাঁচাটা ছিল বারান্দায়। একবার মাত্র শুনেই সে বলে উঠল, রাম নাম সত্য হ্যায়। তাতে কি হলো? আমার বিশ্বাস মৃত্যুর সময় বাবা হয়তো চিৎকার করে উঠেছিলেন আততায়ীর নাম ধরে, এবং হত্যাকাণ্ডের পরেই মুন্না ঠিক একই স্বরে হত্যাকারীর নামটা বলে ওঠে। এই জন্যই। এবার বাধা দিয়ে বাসু সাহেব বলে ওঠেন, মিলছে না। সেক্ষেত্রে হত্যাকারী মুন্নাকেও শেষ করে দিয়ে যেত। ঠিক একই রকম দেখতে আর একটা ময়না জোগাড় করে ওই ঘরে দ্বিতীয়বার পদার্পণ সে কখনোই করত না। সুরজপ্রসাদ হার স্বীকার করলো, বলল, তা ঠিক। মিনিটখানেক চোখ বুজে কি ভেবে নিয়ে বাসু সাহেব বললেন, আমার কেন যেন মনে হচ্ছে ওই পাহাড়ি ময়নাটার পথ ধরেই
আসল হত্যাকারীকে খুঁজে পাওয়া যেতে পারে। দাঁড়াও, মুন্নার ব্যাপারটা ভালোভাবে বুঝে নিই। তুমি নিশ্চিতভাবে জানো যে মুন্নাই ছিল ওর কেবিনে? সেটাই তো একমাত্র সম্ভাবনা। এবছর অগাস্ট মাসে পিতাজি অমরনাথ তীর্থে যান। সেখানে যাবার আগেই উনি চিঠি লিখে আমাদের জানিয়েছিলেন যে সোমবার 5ই সেপ্টেম্বর উনি শ্রীনগরে আসবেন এবং ওই দিনই ট্রাউট প্যারাডাইসে যাবেন। লিখেছিলেন ব্যাংক অফ ইন্ডিয়ায় তার কি একটা জরুরি কাজ আছে। আর তার সেক্রেটারি গঙ্গারামজিকেও জানিয়েছিলেন তিনি যেন অতি অবশ্যই 5 তারিখ শ্রীনগরে থাকেন। কিন্তু যে কারণেই হোক উনি দিন 3 আগেই এসে উপস্থিত হন, অর্থাৎ তার আগের শুক্রবার 2রা সেপ্টেম্বর সকালে পিতাজি বাড়িতে এসেই গঙ্গারামজিকে নিয়ে ব্যাংকে চলে যান। 12টা নাগাদ দুজনেই একসঙ্গে ফিরে আসেন এবং তারপরই একটা সুটকেস আর মুন্নাকে নিয়ে তিনি চলে যান। যাওয়ার সময় তিনি আমাদের বলেন যে দিন 2 পেহেলগাঁওয়ে থেকে মৎস্য মরশুমের আগেই 5 তারিখ বিকালের মধ্যে তিনি ট্রাউট প্যারাডাইসে চলে যাবেন। বস্তুত আগস্ট মাসের মাঝামাঝি থেকে একটা লক কেবিন ওর নামে বুক করা ছিল। ঠিক কোনটা আমি অবশ্য জানতাম না। বাসু সাহেব প্রশ্ন করেন, কি কারণে 5 তারিখ সকালে আসবেন জানিয়েও তিনি দিন 3 আগে চলে এসেছিলেন? আন্দাজ করতে পারো? তা বোধ হয় পারি। অগাস্টের 3য় সপ্তাহে, তারিখটা আমার মনে নেই, দিল্লি থেকে জগদীশ আমাকে টেলিফোন করে জানায় সেপ্টেম্বরের 6 তারিখে মর্নিংয়ের ফ্লাইটে সে তার মাকে নিয়ে এখানে আসছে। আমাকে সে অনুরোধ করে 8 তারিখ সকালের ফ্লাইটে ওদের দুজনের জন্য দিল্লির দোকানে টিকিট কেটে দিতে। সম্ভবত পিতাজি তার সেক্রেটারির কাছ থেকে খবর জানতে পেরেছিলেন, তাই তিনি তার প্রোগ্রামটা বদলে ফেলেন। মানে তিনি আমার বিমাতার সম্মুখীন হতে চাইছিলেন না। কিন্তু মুন্না যে বদল হয়ে গেছে, এই খবরটা তুমি পুলিশকে জানাওনি কেন? সুরজ প্রসাদ একটু অশান্তভাবে মাথা নাড়ল। একটা দীর্ঘশ্বাস পড়ল তার। বেশ বোঝা যায় লোকটা নিতান্ত ক্লান্ত, দেহ ও মনে। আবার সোজা হয়ে বসে বলল, আপনি যাই বলুন বাসু সাহেব, আমার ধারণা পুলিশের রহস্যের কিনারা কিছুতেই করতে পারবে না। পুলিশের কতগুলো বাধা ধরা ছক আছে। ঘটনা যদি সেই খাতে না চলে তাহলে তারা নিতান্তই নাচার। এজন্যই আমি আপনাকে কলকাতায় ট্রাঙ্ক কল করেছিলাম। আমার ধারণা এই হত্যা রহস্যের উদ্ঘাটন আপনার মতো লোকের পক্ষেই করা সম্ভব। আপনি নেবেন সে দায়িত্ব? বাসু সাহেব আর চোখে উপস্থিত 3 জনের উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে বলেন, ঘন্টাখানেক সময় নিচ্ছি। তুমি বাড়িতেই ফিরে যাচ্ছ তো? আমি টেলিফোন করে জানিয়ে দেব। রানী দেবী বাধা দিয়ে বলে ওঠেন, মিছে মিছে আর সময় নষ্ট করে কি লাভ? আমরা সবাই সুরজ প্রসাদের হয়ে সুপারিশ করছি। বাসু আবার একবার সকলের ওপর নজরটা চালিয়ে নিয়ে বললেন, অল রাইট, দেন আই অ্যাকসেপ্ট। তৎক্ষণাৎ সুরজ প্রসাদ তার পকেট থেকে একটা বন্ধ খাম বের করে টেবিলের ওপর রাখলো, বলল, থ্যাংক ইউ স্যার। ও, ওটা কি? আপনার রিটেনার এবং আমার তরফ থেকে আপনার নিয়োগপত্র, যাতে পুলিশ আপনাকে সাহায্য করে। বাসু হেসে বললেন, তুমি তো খুব সিস্টেমেটিক। তা বলতে পারেন। আচ্ছা চলি, নমস্কার। দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে দাঁড়ায়, বলে, ও, দুটো কথা বলার আছে আরো। প্রথম কথা, আমার বিমাতা ও জগদীশ প্রসাদ আমার সঙ্গে দেখা করতে এলে আপনাকে টেলিফোন করব এবং গাড়ি পাঠিয়ে দেব। আমার ইচ্ছা তার সঙ্গে আমার যা কথাবার্তা হবে তা আপনার উপস্থিতিতেই হওয়া চাই। দ্বিতীয় কথা, পেহেলগাঁওয়ের ওসি জগিন্দর সিংজি একটু আগেই আমাকে ফোন করে জানিয়েছেন দিল্লি থেকে কেন্দ্রীয় পুলিশ সংস্থা অর্থাৎ সিবিআই এর একজন সিনিয়র অফিসার সরেজমিনে তদন্ত করতে আসছেন। আজ বিকালেই জগিন্দর সিংজি তাকে নিয়ে লক কেবিনটা দেখতে যাবেন। আপনি কি সেখানে যাবেন? বাসু বললেন, দাঁড়াও দাঁড়াও, এর মধ্যে আবার সিবিআই ঢুকলো কেমন করে? আগেই বলেছি,
পিতাজি একজন প্রাক্তন এমপি, তার একটা পলিটিক্যাল কেরিয়ার আছে। যদিও তিনি সক্রিয় রাজনীতি থেকে অনেকদিন হলো সরে দাঁড়িয়েছেন, তবুও এটা রাজনৈতিক কারণেই হত্যা হওয়া অসম্ভব নয়। তাই বাসু বললেন, বুঝলাম। তা ওরা কখন যাচ্ছেন? যোগিন্দর তো বললেন পেহেলগাঁও থেকে বেলা 4টে নাগাদ রওনা হবেন ওরা। তাহলে 4:30 নাগাদ ওই লক্ষ্যবিনে পৌঁছে যাবেন আশা করি। ঠিক আছে, তুমি বেলা 1টা নাগাদ আমাকে গাড়ি পাঠিয়ে দিও। সুরজ বলে, আমি সঙ্গে যেতে পারলে ভালো হতো, কিন্তু এদিকে আমার অনেক কাজ জমে আছে। সন্ধ্যের পর জগদীশরা আমার সঙ্গে দেখা করতে আসবে বলে জানিয়েছে। চাচাজিও যে কোনো মুহূর্তে উপস্থিত হতে পারেন। এই চাচাজি মানে প্রীতম প্রসাদ, তিনি কোথায় আছেন? না না, প্রীতম প্রসাদজি কোথায় আছেন আমরা কেউই খবরই রাখি না। খবরের কাগজের সংবাদটা দেখে তিনি যদি নিজে থেকে যোগাযোগ করেন তবেই হয়তো শ্রাদ্ধ বাসরে তাকে পাবো। কিন্তু তিনি বোধহয় ইদানিং খবরের কাগজ পড়েন না। চাচাজি বলতে আমি বোঝাতে চাইছি শ্রী গঙ্গারাম যাদবকে। তিনি আমার বাবার প্রাইভেট সেক্রেটারি, পুরনো আমলের লোক, বাবারই বয়সী। তাকেই আমি চাচাজি বলে ডাকি। কি একটা জরুরি কাজে তিনি ওই 6 তারিখের মর্নিং ফ্লাইটে দিল্লিতে গেছেন। ট্রাঙ্ক কলে খবরটা আমি তাকে জানিয়ে দিয়েছি। আশা করছি আজই তিনি এসে পড়বেন। 10টা তারিখে তোমার বাবা ব্যাংকে এসে কি যাতে ট্রানজ্যাকশন করে তা জানো না? না, গঙ্গারাম কিছু বলতে পারেননি? ট্রাঙ্ক কলে অত কিছু কথা হয়নি। তাছাড়া হঠাৎ খবরটা শুনে তিনি খুবই বিহ্বল হয়ে পড়েছিলেন। পিতাজির অধীনস্থ কর্মচারী হলেও তার সঙ্গে ওর একটা হৃদয়ের সম্পর্ক গড়ে উঠেছিল, প্রায় বন্ধুস্থানীয়। বয়সটা সমান হওয়াতে বোধহয় উনি শুধু বললেন, এখনই আমি যাচ্ছি, অ্যাভেলেবল নেক্সট ফ্লাইটে। এখানকার ব্যাংক অফ ইন্ডিয়াতে তোমার বাবার অ্যাকাউন্ট আছে, ভল্টের লকারও আছে। তা সেখানকার ম্যানেজার কিছু বলতে পারছে না? আমি খোঁজ নিইনি। তাহলে এখনই চলো। পলিটিক্যাল মার্ডার যদি না হয় তাহলে 10টা তারিখের ওই ব্যাংকের জরুরি কাজ এবং 6ই তাঁর জীবনাবসানের মধ্যে যোগসূত্র থাকার সম্ভাবনা যথেষ্ট। 10টা বেজে গেছে, চলো প্রথমেই ব্যাংক দিয়ে শুরু করি। ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজার মিস্টার অশোক সন্ধি তার ক্লায়েন্ট সুরজ প্রসাদকে ঘনিষ্ঠভাবেই জানেন। ওদের আপ্যায়ন করে বসিয়ে প্রথমেই সুরজের পিতৃবিয়োগের জন্য অনুশোচনা ও সান্ত্বনা বাক্য শোনালেন। বললেন, শহরে একটা ইন্দ্রপাত হয়ে গেল। সুরজ তাঁর সঙ্গে ব্যারিস্টার সাহেবের পরিচয় করিয়ে দিল এবং জানালো তার পিতৃদেবের রহস্যজনক মৃত্যুর বিষয়ে উনি তদন্ত করছেন। সন্ধি সবিনয়ে জানায়, বলুন স্যার, আমি সর্বান্তঃকরণে আপনাকে সাহায্য করব, মানে যেটুকু আমার সাধ্য। বাসু বললেন, মিস্টার সন্ধি, আমি ওই 2রা তারিখের ট্রানজ্যাকশনের বিষয়ে বিস্তারিত জানতে চাই। মানে ঠিক কী ঘটেছিল, যতটা আপনার মনে আছে আনুপূর্বিক বলে যান। আমি খুব ডিটেলসে আপনাকে বলতে পারবো, কারণ সেটাই তাঁর সঙ্গে আমার শেষ সাক্ষাৎকার। সংবাদপত্রে ব্যাপারটা পড়েই আমি সেদিনের ঘটনা আনুপূর্বিক মনে মনে আলোচনা করেছিলাম। শুনুন, 2রা শুক্রবার ঠিক ব্যাংক খোলার সঙ্গে সঙ্গেই উনি আর মিস্টার যাদব আমার ঘরে আসেন। উনি বলেন, জাস্ট এ মিনিট, আমি আরও ডিটেলসে শুনতে চাই। মানে তখন ওর পরনে কি পোশাক ছিল, হাতে কি ছিল, ওকে খুব উদ্ভ্রান্ত দেখাচ্ছিল কি না, এই সব আর কি। ওর পরিধানে কি ছিল আমার ঠিক মনে নেই স্যার। হাতে একটা ফোলিও ব্যাগ ছিল। না, ওকে প্রথমবার মোটেই তেমন উদ্ভ্রান্ত দেখাচ্ছিল না। প্রথমবার মানে? আমাকে বলতে দিন স্যার, এই পরপর ঘটনাগুলো বলে যাই, তারপর আপনি প্রশ্ন করবেন। অল রাইট। বাসু পাইপ ধরালেন।
ওরাই সেদিন আমার প্রথম ক্লায়েন্ট। সকাল 10:05 কি 10 হবে, ওরা দুজনে একসঙ্গেই এলেন। দু একটা মামুলি সৌজন্য বিনিময়ের পরেই মিস্টার খান্না তার ফোলিও ব্যাগ খুলে এক বান্ডিল ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট বের করলেন। কতগুলো তা আমার মনে নেই, কিন্তু সব কটা সার্টিফিকেট মিলিয়ে ফিক্সড ডিপোজিটের অঙ্কটা 55,000 টাকা, সুদ বাদে। সবগুলোই ব্যাংক অফ ইন্ডিয়ার কনট সার্কাস দিল্লি ব্রাঞ্চের। উনি সেগুলি আমার দিকে বাড়িয়ে ধরে বললেন যে এগুলি আমানত হিসাবে জমা দিয়ে উনি 50,000 টাকা খরচ করতে চান। আমি জবাবে বললাম, যেহেতু এগুলি অন্য ব্রাঞ্চের ফিক্সড ডিপোজিট, তাই আমার পক্ষে সেগুলি সিকিউরিটি হিসাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। উনি বললেন, কেন? এগুলি তো আপনাদেরই ব্যাংকের, এগুলি তো আমি গচ্ছিত রাখছি। আমি জবাবে বললাম, স্যার, এটাই সব ব্যাংকের নিয়ম। ধরুন আপনি তো দিল্লি ব্রাঞ্চে জানাতে পারেন যে এই সার্টিফিকেটগুলো নষ্ট হয়ে গেছে, তখন ইনডেমিনিট বন্ড দিয়ে আপনি সেখান থেকে টাকা তুলে নিতে পারেন। তখন উনি বললেন, এই সার্টিফিকেটগুলো যদি দিল্লি ব্রাঞ্চে পাঠিয়ে দিই, তাহলে তারা কনফার্ম করলে নিশ্চয়ই আমি লোনটা দিতে পারবো। তার জবাবে আমি বললাম, তাতে স্যার 15 দেরি হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি মিস্টার যাদবকে এগুলো দিয়ে দিল্লি পাঠিয়ে দেন। মিস্টার যাদব তো আপনার জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার। এগুলি জমা দিয়ে তিনি আপনার তরফে 50,000 টাকা ঋণ নিতে পারবেন। দিল্লি ব্রাঞ্চ এই ব্রাঞ্চের উপর আপনার নামে একটা ব্যাংক ড্রাফটে পেমেন্ট করবে এবং আমি নগদে আপনাকে টাকাটা দিয়ে দেব। তাহলে আপনি 3-4 দিনের মধ্যেই টাকাটা নগদে এখানে বসেই পেয়ে যাবেন। উনি শুনে কিছু বললেন না, মনে হলো উনি তাতেই রাজি হলেন। ফিক্সড ডিপোজিট সার্টিফিকেটগুলো ওর ফোলিও ব্যাগে ভরে এরপর ওর ভল্টে গেলেন। মিস্টার যাদব এ ঘরেই বসে রইলেন। আমি আর মিস্টার খান্না আন্ডারগ্রাউন্ড ভল্টে গেলাম। ওর হাতে তখনও সেই ফোলিও ব্যাগটা ছিল। আমি আমার চাবি দিয়ে ওর লকার খুলে দিয়ে চলে এলাম। প্রায় 10 মিনিট পরে উনি ফিরে এলেন এবং দুজনে চলে গেলেন। তখন বেলা 10:25-30 হবে। তারপর উনি দ্বিতীয়বার আসেন, এবার কিন্তু একা। ওই দিনই বেলা ঠিক 2টোর সময়। সময়টা আমার মনে আছে, কারণ ওকে দেখেই আমি একটু অপ্রস্তুত বোধ করি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে ব্যাংকের আওয়ার্স শেষ হয়ে গেছে। উনি কোনো চেক ভাঙাতে চাইলে আমি বিব্রত হয়ে পড়ব। সেবার ওর হাতে ছিল একটা মাঝারি সাইজের সুটকেস আর একটা খাঁচায় একটা ময়না। এইবার ওকে বেশ উদ্ভ্রান্ত মনে হচ্ছিল। এসেই বললেন কি, মিস্টার সন্ধি, আমার লকারটা জয়েন্ট নামে করাতে চাই আমার ছেলের সঙ্গে। আমি বললাম, সেটা কিছু শক্ত নয়, মিস্টার সুরজ প্রসাদকে নিয়ে আসুন, আমার খাতায় একটা এন্ট্রি করতে হবে, তার স্পেসিমেন সিগনেচারটাও লাগবে। তাতে উনি বললেন যে ওর একটু তাড়াতাড়ি আছে, তিনি যদি একটা চিঠি দিয়ে দেন আমাকে, তাহলে তার পুত্রকে জয়েন্ট হোল্ডার হিসাবে নেওয়া যাবে কি না। ওর পুত্রের নিজস্ব অ্যাকাউন্টও আছে আমাদের এই ব্রাঞ্চে, সেই সিগনেচারই ভ্যালিড হয়ে যাবে। সেটা কি করা যায়? আমি তাকে বললাম, সাধারণত হয় না, তবে আপনাকে এবং আপনার পুত্রকে আমি ব্যক্তিগতভাবে চিনি। এক্ষেত্রে আপনার চিঠি আমি সাময়িকভাবে মেনে নিব, তবে যত শীঘ্র সম্ভব আপনি একদিন মিস্টার সুরজ প্রসাদকে নিয়ে এসে ফর্মালিটিগুলো সেরে যাবেন। উনি রাজি হলেন। সুটকেস খুলে একটা লেটার হেড প্যাড বের করে ওই মর্মে আমাকে একটা চিঠি লিখে দিলেন। মিস্টার সন্ধি সেই চিঠিখানি বের করে দেখালেন। বাসু সেটি পরীক্ষা করে ফেরত দেবার সময় বললেন, তাহলে আমার ক্লায়েন্ট এখনই এই ভল্টটা খুলে দেখতে পারেন যদি চাবিটা তাঁর কাছে থাকে। আছে কি? সুরজ মাথা নেড়ে জানালো, সে জানে না চাবিটা কোথায়। বাসু বললেন, আপনি দয়া করে দেখবেন ওর অ্যাকাউন্ট থেকে সম্প্রতি বড় কোনো উইথড্রল হয়েছে কি না। সন্ধি তৎক্ষণাৎ লেজারটা চেয়ে পাঠালেন। দেখে বললেন, শেষ উইথড্রলটা হয়েছে আগস্ট মাসের 5 তারিখে 1000 টাকা। ওই অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 8,735 টাকা 15 পয়সা। বাসু ওকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন। সুরজ ওকে হাউসবোটে পৌঁছে দিয়ে বিদায় নিল।
বাসু বললেন, তাহলে বেলা ঠিক 1:30টার সময় একটা গাড়ি পাঠিয়ে দিও, আমি পেহেলগাঁওয়ে যাব। আর ওই সঙ্গে তোমার বাড়িতে যে বোবা ময়নাটা আছে সেটাও আমাকে পাঠিয়ে দিও। সুরজ প্রস্থান করলে বাসু সাহেব বললেন, আমার কিন্তু কোনো দোষ নেই রানু, কাজটা তুমি আমার ঘাড়ে চাপালে। এসে যা হোক, তোমরা দুজনে তৈরি হয়ে নাও, আমার সঙ্গে আজ পেহেলগাঁও অঞ্চলটা বেরিয়ে আসবে, 1:30টার সময় গাড়ি আসবে। রানু বললেন, দুজন মানে বাদ যাচ্ছে কে? কৌশিক, তাকে শ্রীনগরেই থাকতে হবে, কাজ বুঝিয়ে দিচ্ছি। শোনো কৌশিক, আগেই বলছি, আমার ইনটিউশন বলছে ওই পাহাড়ি ময়নাটাকে ঘিরেই রহস্য সমাধানের মূল চাবিটা রয়েছে। যে কোনো কারণেই হোক আততায়ী ময়নাটাকে বদলে দিয়েছে। সময় সে খুব বেশি পায়নি, সুতরাং হয় পেহেলগাঁও অথবা শ্রীনগরের বাজার থেকে সে ওই দ্বিতীয় ময়নাটাকে কিনেছে। তুমি ওবেলা শ্রীনগরের বাজারটাকে চষে ফেলো, দেখো তো এখানে অমন কোনো দোকান আছে কিনা যারা টিয়া, ময়না, বদ্রিকা ইত্যাদি পাখি বেচে। কৌশিক কাঁধ ঝাঁকানি দিয়ে বলল, ভালো কাজ দিলেন যা হোক। আর শোনো, ওই সঙ্গে বাজারে গিয়ে খোঁজ নিও উলের দোকান কটা আছে। উল? হ্যাঁ, উল। লগ কেবিনে যে আধবোনা সোয়েটারটা পাওয়া গেছে তার রং ঘটনাচক্রে যদি একটু বেপট ধরনের হয় তাহলে আমরা ওই নমুনা দেখিয়ে খোঁজ নিতে পারবো এমন উল সম্প্রতি কে কিনেছে। ওই উলের কাঁটাটাও আমাকে খোঁচাচ্ছে। কৌশিক বলে, কিন্তু উল যে শ্রীনগরের বাজারেই কেনা হয়েছে তা কি করে জানলেন? তা জানি না, তবে পেহেলগাঁও হতে পারে, কিন্তু সেখানে তো আমরা যাচ্ছি, আমি খোঁজ নেব, তুমি শ্রীনগরটা দেখো। এটা রীতিমতো ওয়াইল্ড গুজ চেস হয়ে যাচ্ছে না বাসু মামা? বাসু বললেন, যাচ্ছে, কিন্তু কোনো একটা দিক থেকে তো শুরু করতে হবে। তাছাড়া যাকে আমরা খুঁজছি সে ঠিক ডোমেস্টিক গুজ নয়, এটাই আমার বিশ্বাস। পাহাড়ি পাকদণ্ড পথ দিয়ে অ্যাম্বাসাডার গাড়িটা বিসর্পিল পথে ক্রমশ উপরে উঠছে। পিছনের সিটে বসেছেন রানু আর সুজাতা, ড্রাইভারের পাশে বাসু সাহেব। খোদা বক্স দুটো বড় টিফিন ক্যারিয়ারে বৈকালিক জলযোগ এবং বড় ফ্লাক্সে কফি দিয়েছেন। কোকরনাক থেকে আচ্চাবলের দিকে যে পাকা রাজপথটা গিয়েছে সেই পথেই কোকরনাক থেকে প্রায় 7 কিলোমিটার দূরে একটা কাঁচা সড়ক। পিচ নেই বটে, তবে সব রকম গাড়িই চলে। এ পথটা ঘুরে গিয়ে মিশেছে পেহেলগাঁওয়ে। ওই পথের ধারে লিডার নদীর কিনারে ট্রাউট প্যারাডাইস। কোকরনাগ এবং পেহেলগাঁওয়ের মাঝামাঝি দূরত্বে। ড্রাইভার কিলোমিটারের হিসেব এড়িয়ে জানালো 25 মিনিট ড্রাইভিং দূরত্বে। এ পথে দিনে একখানি বাস যায়, একখানি ফেরে। তবে ট্রাউট সিজনে মানে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে বাসের সংখ্যা বৃদ্ধি পায়, প্রাইভেট গাড়ি এবং ট্যাক্সিও। কোকরনাগ ছাড়ার পরই সমস্ত লিডার উপত্যকাটা উদ্ভাসিত হয়ে উঠল। রানী দেবী বললেন, তোমার যদি তাড়া না থাকতো তাহলে এখানে একটু বসতাম, কিন্তু তোমার তো। কথাটা শেষ হলো না। বাসু সাহেব ড্রাইভারকে নির্দেশ দিলেন গাড়িটা থামাতে। রানী দেবীর দিকে ফিরে বললেন, কলা বেচতে এসেছি বলে হ্রদ দেখব না কেন? 2-10 মিনিট দেরি হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না সুজাতা? গাড়িটা পথের পাশে দাঁড় করিয়ে সুজাতা আর বাসু সাহেব নামলেন। রানী দেবীর নামার উপায় নেই, হুইল চেয়ারটা আনা হয়নি। উনি গাড়ির কাঁচটা নামিয়ে দিয়ে কলস্রোতা লিডার নদীর উপল বন্ধু নৃত্যছন্দ দু চোখ ভরে দেখতে থাকেন। বাসু সাহেব হঠাৎ বললেন, দেখি সুজাতা, এই বাইনোকুলারটা দাও তো। ওই নিচে যে গাড়িটা আসছে মনে হচ্ছে ওটা পুলিশ ভ্যান, নয় কি? সুজাতা যন্ত্রটা ওর হাতে দেয়। দেখে নিয়ে বাসু সাহেব বললেন, হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। যোগিন্দর সিং সেই সিবিআইয়ের অফিসারটিকে নিয়ে আসছে। অনতিবিলম্বে বিসর্পিল পথে পাক খেতে খেতে গাড়িটা এসে উপনীত হলো। ওদের অতিক্রম করে এগিয়ে গেল না, কিন্তু একটু দূরেই থামলো। গাড়ি থেকে নেমে এলেন 3 জন।
পুলিশের পোশাকে থানা অফিসার যোগিন্দর সিংকে চিনতে অসুবিধা হলো না। আকালি শিখ তিনি, গোঁপ দাড়ি পাগড়ি কড়ায় তিনি চিহ্নিত। অপর দুজনেই স্যুট পরেছেন। একজনকে হঠাৎ চিনতে পারলেন বাসু সাহেব, সতীশ বর্মন। অনেকবার অনেক কেসে এ দুজনের মোলাকাত হয়েছে। সতীশ হাড়ে হাড়ে চেনে বাসু সাহেবকে। সতীশ করমর্দনের জন্য হাতটাও বাড়িয়ে দিল না, নমস্কারও করল না। বিস্ময় বিস্ফারিত চোখে শুধু বলল, আপনি এখানে? কি ব্যাপার? বাসু সাহেব বললেন, আশ্চর্য কাকতালীয় ঘটনা। এই ঠিক ওই প্রশ্নটাই যে আমি পেশ করতে চাই। আপনি এখানে কি ব্যাপার? সতীশ বলল, আমি এখন ডেপুটেশনে সিবিআইতে আছি, একটা তদন্তের ব্যাপারে এসেছি। কিন্তু আপনি? ছুটিতে? বাসু তার প্রশ্নের জবাব না দিয়ে অপর দুজনের উদ্দেশ্যে বলল, আমার নাম পিকে বাসু। আপনাকে অবশ্য আমি আন্দাজে চিনতে পারছি যোগিন্দর সিংজি, কিন্তু বর্মন তৎক্ষণাৎ নিজের ত্রুটি সংশোধন করে বলে, আই অ্যাম সরি। আমারই ইন্ট্রোডিউস করে দেওয়ার কথা। উনি মিস্টার যোগিন্দর সিং, ওসি পেহেলগাঁও। ইনি মিস্টার JK শর্মা, এখানকার সিভিল SDO। আর ইনি মিস্টার PK বাসু, বার এট ল। বাসু সাহেব ওদের সঙ্গে করমর্দন করলেন, বর্মনের সঙ্গেও। শর্মা বললেন, মিস্টার পিকে বাসু, ব্যারিস্টার, আপনি কি? বাসু সাহেব ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, আর এ হচ্ছে সুজাতা, মিসেস সুজাতা মিত্র। সুজাতা হাত তুলে সমবেতভাবে সকলকে নমস্কার করল। শর্মা তার অসমাপ্ত প্রশ্নটা দ্বিতীয়বার পেশ করার পূর্বেই সতীশ বর্মন পুনরায় বলে, আপনি কিন্তু আমার প্রশ্নটার জবাব দেননি, এই ছুটিতে? এবারও বাসু সাহেব সে প্রশ্নের জবাব দিলেন না। পকেট থেকে একটি খাম বের করে তার থেকে একখণ্ড কাগজ এগিয়ে শর্মাজির দিকে, যেন তাঁর অসমাপ্ত প্রশ্নের জবাব হিসেবেই। শর্মা একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, ঠিকই ধরেছি তাহলে। কি ওটা? দেখি দেখি। বর্মন কাগজখানা নিয়ে দেখে, বলে, সুরজপ্রসাদ আপনাকে নিয়োগ করেছে? চিঠিটা কি তাই বলছে না? কিন্তু কেন? কি চায় সে আপনার কাছে? কি বলেছে? চাই দোষীর শাস্তি হোক, বলেছে পুলিশের সঙ্গে যেন আমি সহযোগিতা করি। কোথাও কিছু নেই। অট্টহাস্যে ফেটে পড়ে সতীশ বর্মন। কোনো রকমে হাসির দমক সামলে বলে, বাসু সাহেব, আপনার এই জোকটা এবছরের শ্রেষ্ঠ জোক ছিল। পিকে বাসু, বার এট ল, দ্য পেরি মেশন অব দ্য ইস্ট, পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন। ভাবতেই আমার হাসি পাচ্ছে। এ যেন বামপন্থীরা দক্ষিণপন্থীদের সঙ্গে হাত মেলাচ্ছেন। ওফ! আবার হাসির দমকে ভেঙে পড়ে বর্মন। বাসু সাহেব SDO শর্মার দিকে ফিরে বললেন, যেহেতু কোনো ক্রিমিনাল লয়ার নির্দোষ অভিযুক্তের হয়ে সওয়াল করে, তাই সে আরক্ষা বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে পারবে না। বর্মন হাসি থামিয়ে বলে, মায়ের কাছে আর মাসির গল্প শোনাবেন না ব্যারিস্টার সাহেব। আপনি আজীবন পুলিশের বিরুদ্ধে লড়ে গেছেন, কি জানি? বাসু সাহেব বললেন, বরং উল্টোটাই। পুলিশের কাজ প্রকৃত অপরাধীকে ধরা। সে কাজে আমি আজীবন পুলিশের সঙ্গে সহযোগিতা করে গেছি। কি করিনি? সেটাকে সহযোগিতা বলে না। আপনি শুধু আপনার ক্লায়েন্টদের নির্দেশিত প্রমাণ করে গেছেন। অস্বীকার করতে পারেন? বাসু সাহেব হেসে বললেন, কি আশ্চর্য! তার জন্য কি আমি দায়ী? আপনারা যে ক্রমাগত নিরপরাধীদের ধরে এনে কাঠগড়ায় তুলছেন। সতীশ বর্মন জবাবে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিয়ে শর্মা বলে ওঠে, এনাফ অফ ইট। শুনুন, আপনারা এ নিয়ে ঝগড়া করার কোনো মানে হয় না। আমি এই সাবডিভিশনের SDO। কালেক্টরের নির্দেশে আমি যাবতীয় ব্যবস্থা করছি। হ্যাঁ, স্বীকার করছি, ব্যাপারটা এমনই রহস্যময় যে এখানকার স্থানীয় পুলিশ প্রকৃত এক্সপার্টসদের সাহায্য চায়। কালেক্টর সাহেব CBI-এর কাছে আবেদন করেছিলেন। বর্মন সাহেব স্বয়ং এসেছেন।
তাতে আমরা আশ্বস্ত বোধ করছি। দেখা যাচ্ছে অ্যাগ্রিভড পার্টি নিহত মহাদেব প্রসাদের পুত্র একে নিয়োগ করেছেন এই রহস্য জাল ভেদ করতে। মিস্টার পি.কে. বাসুকেও যদিও আমি আজই প্রথম চাক্ষুষ করলাম, কিন্তু ওর অনেক কীর্তি কাহিনী আমার জানা আছে। এক্ষেত্রে কালেক্টরের তরফে আমি বলবো, আমরা তাকে সম্পূর্ণ সুযোগ দিতে চাই তার নিজস্ব কায়দায় সমাধানে পৌঁছতে। আমি তো বুঝি, যদি কোনো আইনজীবী নিরপরাধকে নির্দোষ প্রমাণ করে প্রকৃত অপরাধীকে খুঁজে বার করেন, তবে তিনি সমাজের উপকারই করেন। মিস্টার বাসু, আপনাকে সর্বতোভাবে আমরা সাহায্য করব। সতীশ বর্মন গুম খেয়ে গেল। তিক্ত হাসির সঙ্গে মিশিয়ে বলে, ঠিক আছে মিস্টার শর্মা, এটা আপনারই কীর্তনের আসর, আপনি মূল গায়েন। যদি খ্যামটার সুরে আসর জমাতে চান, এই সুরেই কীর্তন গাইব। শর্মার মুখটা গম্ভীর হয়ে গেল। কথাটা চাপা দিতে বাসু সাহেব শর্মাকে বললেন, আপনার গাড়ির পিছন পিছনই আমি আসছি, আপনি কি লক কেবিনটা চেনেন? জবাব দিলেন যোগিন্দর সিং। বললেন, আসুন আপনি, আমি ভালো রকমই চিনি, কাল প্রায় সারাটা দিনই ওখানে ছিলাম আমি। বাসু প্রশ্ন করলেন, মৃতদেহ আবিষ্কারের পর ঘরে কি বেশি কিছু নাড়াচাড়া করা হয়েছে? কিছু মাত্র না, আমরা শুধু মৃতদেহটা সরিয়ে নিয়ে গেছি, আর পিস্তলটা, না ভুল বললাম, ময়না পাখিটাকেও সরিয়ে নেওয়া হয়েছে, আর মাছের পোলোটা পচে একদম দুর্গন্ধ উঠছিল তা থেকে। যাই হোক, চলুন, আলো থাকতে থাকতে সব কিছু সারতে পারলেই ভালো। আগু পিছু দুখানি গাড়ি রওনা হলো। মিনিট 15 পাহাড়ি পথে ড্রাইভ করার পর সামনের গাড়ির ডান দিকের ব্যাকলাইটটা রক্তাভ এক চোখে পিটপিট করে জানান দিল এবার ডাইনে মোড় নিতে হবে। পিচের সড়ক ছেড়ে পাথর বাঁধানো কাঁচা রাস্তায় দুধারে ঘন পাইনের গাছ কৌতূহলী দৃষ্টি মেলে বনপথের উপর ঝুঁকে পড়েছে। ফলে বনপথ পাইন ফলে আকীর্ণ। মাঝে মাঝে দু একটা কাঠের বাড়ি। লিডার নদীকে গাড়িতে বসে দেখা যাচ্ছে না, কিন্তু তার শব্দ শোনা যাচ্ছে। একটা সাইনবোর্ড, ট্রাউট প্যারাডাইস, তার তলায় ছোট্ট হরফে কি যেন লেখা। বোধহয় বিনা অনুমতিতে মাছ ধরা যে বেআইনি তারই বিজ্ঞপ্তি। দ্রুত গতিতে গাড়িটা অতিক্রম করায় বিজ্ঞপ্তিটা পড়া গেল না। একটু পরেই সামনের গাড়িটা থামলো। আগু পিছু দুখানি গাড়ি পার্ক করা হলো। সামনের গাড়ির আরোহীরা নামলেন, বাসু সাহেবও। যোগিন্দর সিং এগিয়ে এসে বললেন, বাকি পথটুকু হেঁটেই যেতে হবে, বেশি দূরে না, 300-400 গজ, ওই দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। রানী দেবী বাইনোকুলারটা তুলে নিয়ে দেখলেন পাইন কাঠের লক কেবিনটা প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে মিশে গেছে। মনে হয় না ওটা মানুষের তৈরি, যেন পাইন গাছগুলোর মতোই ওর শিকড় গাড়া আছে উপল বন্ধুর মাটির গভীরে। একটা অদ্ভুত বুনো গন্ধ। যোগিন্দর সিং বললেন, ওরা বরং এখানেই অপেক্ষা করুন, আপনি আমাদের সঙ্গে আসুন। চারজনে পাইন ফলের কার্পেট বিছানো পথে অল্প কিছুক্ষণ হাঁটার পর উপনীত হলেন লক কেবিনটার দ্বার দেশে। একজন কনস্টেবল বসেছিল ওই কুটিরের বারান্দায়। উঠে দাঁড়িয়ে সেলাম করল। যোগিন্দর বললেন, বাহাদুর, সব ঠিক হ্যায় তো? লোকটা বলল, জি সাব। পকেট থেকে চাবি বের করে দরজা খুলে দিল। শর্মাজি বললেন, আসুন আপনারা। সতীশ বর্মন ছিল ঠিক পিছনেই। দরজাটা আগলে বলল, দেখুন শর্মাজি, ঘরটার ভেতর আমরা বেশিক্ষণ থাকবো না। হয়তো ঘরটার ভেতর অনেকগুলো ক্লু এখনো ছড়ানো আছে। আনাড়ি হাতে আপনারা সব কিছু নষ্ট করে দেবেন না। সবার আগে বলুন, ফিঙ্গারপ্রিন্ট কিছু পাওয়া গেছে? যোগিন্দর বললেন, হ্যাঁ, 1.5 সাড়ে, বেশিরভাগই মহাদেব প্রসাদে। लाश के साथ 1.5 सारे फोटो भी लिया है। শর্মাজি যা বললেন, অর্থাৎ মৃতদেহ, পিস্তল, বয়না ও পচা মাছ ছাড়া এ ঘর থেকে আর কিছুই অপসারিত হয়নি। যেখানে যা ছিল তাই আছে। সতীশ বর্মন গম্ভীর হয়ে বললেন, দ্যাটস গুড। শর্মাজি, আমি বলি কি, প্রথমে মিস্টার বাসুকে ঘরটা দেখার সুযোগ করে দিন। সব কিছু না ছুঁয়ে উনি ওনার যা দেখার তা দেখে নিন। আমরা দরজার সামনে দাঁড়িয়ে থাকব। ওর দেখা হয়ে গেলে উনি চলে যাবেন, তারপর আমরা আমাদের তদন্ত শুরু করব।
শর্মাজি বললেন, কেন? কারণ উনি যতক্ষণ উপস্থিত আছেন আমরা তদন্ত করতে পারবো না। শর্মাজির ভ্রুকুঞ্চন আরও পরিস্ফুট হয়ে ওঠে। বললেন, তার কারণটাই তো আমি জানতে চাইছি। কেন? সতীশ বর্মনও একটু রুক্ষ স্বরে বলে, সেটাই তো আপনাকে প্রথম থেকে বোঝানোর চেষ্টা করছি। মিস্টার বাসু হলেন ক্রিমিনাল লয়ার। ওর উদ্দেশ্য একটাই, আমরা আততায়ীকে চিহ্নিত করা মাত্রই উনি তার পক্ষ অবলম্বন করবেন, উঠে পড়ে লেগে যাবেন তাকে খালাস করতে। আমরা তদন্ত করে যেসব সূত্র আবিষ্কার করব সেগুলি আগে ভাগে জানা থাকলে উনি আদালতে ততই সুবিধা পাবেন। ক্রস এক্সামিনেশনে আমাদের সাক্ষী উনি নয়ছয় করে ছাড়বেন। আপনি ওকে চেনেন না শর্মাজি, আমি ওকে হাড়ে হাড়ে চিনি। শর্মাজি ঘুরে দাঁড়ালেন, স্পষ্টভাবে বললেন, মিস্টার বর্মন, আমি খোলা কথার মানুষ এবং সোজা পথে চলতে পছন্দ করি। প্রথম কথা, এখানে আপনি, আমি এবং মিস্টার বাসু তিনজনেই বাহুল্য। বাহুল্য মানে? রুখে ওঠে বর্মন। ভেবে দেখুন, এটা নিতান্তই একটা খুনের কেস। যত রহস্যজনকই হোক সেটা একটা মার্ডার কেস ছাড়া আর কিছুই না। এখানে স্বাভাবিকভাবেই শুধু জগিন্দার সিংজির তদন্ত করার কথা, কিন্তু যেহেতু মৃত খান্নাজির একটা রাজনৈতিক পটভূমি আছে, তাই সিভিল এসডিওকে এখানে আসতে হয়েছে। দিল্লি থেকে আপনি এসেছেন এবং মৃত ব্যক্তির পুত্রের তরফে একজন প্রখ্যাত আইনজীবী উপস্থিত হয়েছেন। এই হত্যাকাণ্ড সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত কোনো দায়রা আদালতে নেওয়া হলেও এ নিয়ে লোকসভায় স্টার্ট কোয়েশ্চেন হতে পারে। আমি চাই না সেখানে মিস্টার বাসু এ কথা বলবার সুযোগ পান যে অথরিটি ওর সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেননি। আর দ্বিতীয় কথা, আপনি বললেন যে আমরা যাকে অভিযুক্ত করব উনি ক্রস এক্সামিনেশনে প্রমাণ করে দেবেন যে সে নিরপরাধী। এই বিষয়ে আমার একটাই বক্তব্য, আপনি এক্সপার্ট। আপনি দয়া করে এমন লোককেই অভিযুক্ত করুন যে লোকটা সত্যিকারের অপরাধী। সতীশ বর্মনের মুখটা লাল হয়ে উঠল। বাসু তৎক্ষণাৎ বললেন, মেঝেতে ওই যে চকের দাগ দেওয়া আছে, এটাই বোধহয় মৃতদেহের অবস্থান সূচক। যোগিন্দর সিংজি বললেন, জি হ্যাঁ, মৃতদেহ অপসারণের আগে আমি মুর্দার আউটলাইনটা চক দিয়ে দাগিয়ে দিয়েছিলাম। আপনাদের সুবিধা হবে বলে আমি এই বাড়ির একটা নকশাও তৈরি করেছি। 4-5 কপি অ্যামোনিয়া প্রিন্টও নিয়ে এসেছি। তাতে ক খ গ ঘ লিখে বুঝিয়ে দিচ্ছি হত্যা মুহূর্তে কোন জিনিসটা কোথায় ছিল। এ বিষয়ে স্ক্রিনে সেই নকশাটা দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। প্রত্যেককে সে 1 কপি করে প্ল্যান দিয়ে দিল। বাসু বললেন, হত্যা মুহূর্তে নয়, বরং বলতে পারেন মৃতদেহ আবিষ্কারের মুহূর্তে। যোগিন্দর সিং তৎক্ষণাৎ নিজেকে সংশোধন করে বললেন, আগে হ্যাঁ তাই, এবং একথাও অনুমান করা যেতে পারে যে হত্যা মুহূর্তে না হলেও আততায়ী যখন ঘটনাস্থল ত্যাগ করে যায় তখন এই অবস্থা ছিল। বাসু যোগিন্দরকে প্রশ্ন করেন, এটা কি আত্মহত্যার কেস হতে পারে? আমি তো মনে করি সেটা নিতান্ত অসম্ভব। প্রথম কথা, আত্মহত্যা করলে পিস্তলটা অত দূরে চলে যেতে পারে না। দ্বিতীয় কথা, পিস্তলে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাইনি আমরা, অথচ খান্নাজির হাতে দস্তানা পড়া ছিল না। আত্মহত্যা হলে খান্নাজির আঙুলের ছাপ অনিবার্যভাবে পাওয়ার কথা। বাসু বলেন, তাহলে ওই সঙ্গে আরও একটি অনুসিদ্ধান্তে আসা যায়। হত্যাকারী এটাকে আত্মহত্যার কেস বলে প্রতিষ্ঠা করতে চায়নি। সে যেন সোচ্চার ভঙ্গিতে বলে গেছে, তোমরা শোনো, এটা হত্যা। কেন এ কথা বলছেন কেন? শর্মাজি জানতে চান। হত্যাকারী যদি পুলিশের চোখে ধুলো দিয়ে এটাকে আত্মহত্যার কেস বলে চালাতে চাইতো, তাহলে পিস্তলটা থেকে নিজের ফিঙ্গারপ্রিন্ট মুছে দিয়ে রুমাল জড়ানো হাতে সেটা মৃত খান্নাজির মুঠোয় ধরিয়ে দিত, নয় কি? ঠিক কথা, এদিক দিয়ে তো আমরা ভাবিনি। ধন্যবাদ মিস্টার বাসু। এবং হত্যাকারী চেয়েছিল পুলিশ ওই মার্ডার ওয়েপনটা খুঁজে পাক।
সতীশ বর্মনের আর সহ্য হলো না, সে হেসে ওঠে, বলে, হত্যাকারী শুধু চেয়েছে হত্যার সময় যে পিস্তলটা তার হাতে ছিল না, শুধু এইটাই প্রতিষ্ঠা করতে। সব চালাক চতুর হত্যাকারী তাই করে, রুমাল দিয়ে পিস্তলটা মুছে নিয়ে অকুস্থলেই পিস্তলটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। ওটা তার পকেটে নিয়ে ঘুরে বেড়ানো বিপজ্জনক, ক্রিমিনোলজি তাই বলে। বাসু গম্ভীরভাবে বললেন, হবেও বা, হয়তো অপরাধ বিজ্ঞান তাই বলে। যোগিন্দর নতুন প্রসঙ্গে আসে, ময়নার খাঁচাটা চিহ্নিত অবস্থায় মেঝেতে রাখা ছিল। খাঁচার দরজাটা খোলা ছিল যাতে পাখিটা ইচ্ছা মতো ঢুকতে এবং বেরুতে পারে। যেহেতু জানলাগুলোয় মশা নিবারণের জন্য জ্বালতি দেওয়া ও দরজাগুলো বন্ধ, তাই ময়নাটা পালাতে পারেনি। ওর খাঁচার ভিতর যথেষ্ট খাবার তখনও অভুক্ত ছিল এবং বাথরুমের মগটা এ ঘরে এনে আধমগ জলও রাখা ছিল। বাসু জানতে চান, কি ধরনের খাবার ছিল খাঁচার ভিতর? খান ছয়েক মিয়ে যাওয়া বিস্কুট এবং তারই ভাঙা টুকরো। বাসু পুনরায় প্রশ্ন করেন, খবরের কাগজে লিখেছে দেখলাম মৃত্যুর সময় 6ই সেপ্টেম্বর বেলা 11টা। তা ঠিক এই সময়টা কিভাবে চিহ্নিত হলো? অবশ্য এটা যদি পুলিশের গোপন তথ্য হয়। বাধা দিয়ে শর্মাজি বললেন, বিলক্ষণ। না, আপনি যখন সহযোগিতা করছেন তখন পুলিশের কোনো তথ্যই আপনার কাছে গোপন নয়। সতীশ বর্মনকে দেখলে মনে হয় উনি বুঝি এইমাত্র এক গ্লাস চিরতার জল খেয়েছেন। শর্মাজির সেদিকে নজর নেই, তিনি বলে চলেন, মৎস্য এবং বন্যপ্রাণী দপ্তরের নির্দেশে এই বছর এই সাবডিভিশনের 6 সেপ্টেম্বর থেকে মাছ ধরার মরশুম শুরু হয়। মহাদেব খান্না, আপনি নিশ্চয়ই শুনেছেন যে গত 2 বছর ধরে প্রায় আধা ভবঘুরের মতো হিমালয়ের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন। তার এই চারিত্রিক পরিবর্তনের আগে থেকেই আমার বিশ্বাস গত 10-12 বছর ধরেই তিনি এইখানে বাৎসরিক মৎস্য শিকারের উৎসবে যোগদান করে আসছেন। আগেভাগেই একটি কেবিন তিনি বুক করে নেন, নির্জনে মাছ ধরেন, রেডিও শোনেন, ছবি আঁকেন, পাখি দেখেন এবং তারপর সভ্য জগতে ফিরে যান। অবশ্য গত 2 বছর ধরে তিনি সাধারণ মানুষের বেশে আত্মগোপন করে। বাসু সাহেব বাধা দিয়ে বললেন, সেসব আমি সুরজ প্রসাদের কাছে শুনেছি আর কাগজেও পড়েছি। আপনি শুধু এবছরের কথাই বলুন। এবছর এখানে আসার আগে উনি গিয়েছিলেন অমরনাথে। সেই তীর্থে যাওয়ার আগেই উনি ওর সেক্রেটারি গঙ্গারামজিকে একটি চিঠি লিখে জানান যে উনি সোমবার 5ই শ্রীনগরে আসবেন এবং কিছু জিনিসপত্র নিয়ে এখানকার লক কেবিনে চলে আসবেন। যে কোনো কারণেই হোক, প্রত্যাশিত সোমবারের বদলে দিন 3 আগেই শুক্রবার 2রা সেপ্টেম্বর সকালে তিনি শ্রীনগর এসে পৌঁছন। গঙ্গারামজিকে বলেন যে পেহেলগাঁওয়ে তার কি কাজ রয়েছে। 2-1 দিন সেখানে থেকে উনি মৎস্য শিকার মরশুমের উদ্বোধনের আগেই এই লক কেবিনে চলে আসবেন। মোট কথা, উনি কিছু জামা কাপড় এবং ময়নাটাকে নিয়ে এই 2রা তারিখেই শ্রীনগর থেকে রওনা হন। ইতিমধ্যে আরও একটা ব্যাপার হয়েছে। মহাদেব প্রসাদজি কি একটা জরুরি কাজে তার সেক্রেটারিকে দিল্লি পাঠিয়ে দেন। লক কেবিন থেকে তিনি ওই মর্মে নির্দেশ দেন এবং গঙ্গারামজি দিল্লি চলে যান। লক কেবিন থেকে উনি কখন নির্দেশটা দিয়েছিলেন? গঙ্গারামজি সোমবার রাত 8টা নাগাদ টেলিফোন পান এবং পরদিন 6 তারিখে সকালে প্লেন ধরে দিল্লি চলে যান। তার মানে মহাদেব খান্নাজি এই কেবিন থেকে সোমবার রাত 8টার সময় একটা টেলিফোন করেছিলেন? না, এই কেবিন থেকে না। খান্নাজি তার সেক্রেটারিকে বলেন যে কেবিনের টেলিফোনটা ডেড হয়ে গিয়েছে, তিনি অন্য জায়গা থেকে ফোন করছেন। কোথা থেকে তা তিনি বলেননি।
গঙ্গারামজি জিজ্ঞেসও করেননি। সেটা তখন নিতান্ত অবান্তর প্রশ্ন ছিল। আপনি এ বিষয়ে গঙ্গারামজির সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, ট্রাঙ্ক লাইনে। গঙ্গারামজি এখন দিল্লিতেই আছেন। আজ তার শ্রীনগরে আসার কথা। এলেই তিনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। কি জাতের জরুরি কাজ নিয়ে গঙ্গারাম দিল্লি যান তা বলেননি? না, টেলিফোনে শুধু বলেছিলেন ব্যাপারটা অত্যন্ত জরুরি, ব্যক্তিগত এবং গোপনীয়। গঙ্গারাম কি নিঃসন্দেহ যে সোমবার 5ই সেপ্টেম্বর রাত 8টায় মহাদেব প্রসাদী ফোন করেছিলেন? কেউ তার কণ্ঠস্বর নকল করে? বাসুকে মাঝপথে থামিয়ে দিয়ে শর্মাজি বলেন, গঙ্গারামজি নিঃসন্দেহ। তিনি গত 10 বছর ধরে ওই সেক্রেটারির কাজ করছেন। অন্য কেউ খান্নাজির কণ্ঠস্বর নকল করে তাকে ঠকাতে পারবে না। তাছাড়া যে বিষয়ে ওদের কথাবার্তা হয় সেটা নাকি অত্যন্ত গোপনীয়। তৃতীয় ব্যক্তি তা জানার কথা নয়। বাসু বললেন, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো একবার খতিয়ে দেখা যাক। সোমবার 5ই সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত খান্নাজি যে জীবিত ছিলেন তার প্রমাণ আছে। হ্যাঁ, ভালো কথা। তারপর অর্থাৎ সোমবার রাত্রি 8টার পর কি কেউ তাকে জীবিত অবস্থায় দেখেছে? না, সোমবার 5ই সেপ্টেম্বর রাত্রি 8টার পর থেকে বাকিটা অনুমান নির্ভর। টেবিলের উপর একটি ঘড়ি ছিল, সেটা 2:07 দমের অভাবে থেমে গেছে। দেখা যাচ্ছে অ্যালার্ম কাঁটায় আছে 5:30, সেটারও দম ফুরিয়ে গেছে। ঠিক ওই সময়ই লক কেবিনের টেলিফোনটা ঝনঝন করে উঠল। যোগিন্দর সিং ছিল টেলিফোনের কাছে, তুলে নিয়ে শুনল। টেলিফোনের কথা মুখে চাপা দিয়ে বলল, মিস্টার বাসু, এ হ্যাঁ আপকে লিয়ে। বাসু সাহেব টেলিফোনটা নিয়ে সাড়া দিতেই ও প্রান্ত থেকে কৌশিকের গলা ভেসে এলো, আমি কৌশিক বলছি। লক কেবিন থেকে আপনি কি এখন আমার সঙ্গে খোলাখুলি কথা বলতে পারবেন? না, একটু অসুবিধা আছে বললেন বাসু। তাহলে একতরফা শুনে যান। সম্ভবত আমি হত্যাকারীকে খুঁজে পেয়েছি। শ্রীনগরে সেন্ট্রাল মার্কেটে একটা দোকান আছে যেখানে পুষ্পার জন্য পাখি কিনতে পাওয়া যায়। দোকানের মালিক স্বীকার করেছে কিছুদিন আগে সে একজনকে একটি পাহাড়ি ময়না বেচেছে। ক্রেতার চেহারাও তার পরিষ্কার মনে আছে। ঠিক আছে, আর দ্বিতীয় কাজটা? ফুলের দোকান অসংখ্য আছে, নাম ঠিকানার লিস্ট তৈরি করেছি। দ্যাটস ফাইন। ঠিক আছে, পরে কথা হবে। টেলিফোনটা সস্থানে বসেই বাসু সাহেবের নজর হলো সতীশ বর্মন প্রতিটি কথা উদ্গ্রীব হয়ে শুনছিল। শর্মাজি কিন্তু ভ্রুক্ষেপই করলেন না, যেন তার কোনো কৌতূহলই নেই। তিনি তৎক্ষণাৎ শুরু করেন, পুলিশ খবর পাওয়া মাত্র যোগিন্দর আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে। খান্নাজির একটা পলিটিক্যাল ইমেজ আছে, হয়তো সেই জন্যই যোগিন্দর আমাকে জানায়। আমরা দুজনেই চলে আসি। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে দেখি। বাসু সাহেব বাধা দিয়ে বললেন, কবে, কখন? 11 তারিখ বেলা 10টায়। ঘরে ঢুকতেই একটা দুর্গন্ধ পেলাম। না, মৃতদেহ থেকে না, পচা মাছগুলো থেকে। সেগুলো বাক্সবন্দি করে থানায় পাঠিয়ে দিলাম। অনুসন্ধান করে পরে জানা গেছে যে ট্রাউট মাছগুলো সমবেত ওজন 1.5 কেজি, অর্থাৎ দৈনিক যতটা মাছ ধরার অনুমতি আছে তার সমান। মাছগুলোর কিন্তু কাদা মাখা ছিল, অর্থাৎ খান্নাজি সেগুলো ধুয়ে সাফ করার সময় পাননি। রান্নাঘরের সিঙ্কে একটা প্লেটে প্রাতরাশের কিছুটা অভুক্ত ছিল, পাউরুটির টুকরো, ডিমের চিহ্ন, এইসব। ওয়েস্ট পেপার বাস্কেটে 2টো ডিমের খোলাও ছিল। মৃতদেহের পরনে ছিল পায়জামা, ঊর্ধ্বাঙ্গে একটা পুরো হাতা শার্ট ও একটা হাফ হাতা সোয়েটার। কোটটা টাঙানো ছিল ওই চেয়ারের গায়ে। তার পকেটে হাতদস্তানা ছিল 1 জোড়া। এছাড়াও ছিল মানি ব্যাগ, 100 টাকা সমেত, রুমাল এবং সিগারেট দেশলায়।
দরজার একপাশে একজোড়া গামবুট কাদা মাখা, ওপাশে দাঁড় করানো হুইল চিপ। খাটের নিচে ছিল সুটকেস, তালা খোলা। তাতে জামা কাপড়, মুখ ধোয়ার সরঞ্জাম, সেভিং সেট ছাড়াও ছিল নগদ ৫,৫০০ টাকা ১০০ টাকার নোটে, একটা গোদরেজের নম্বরই চাবি। বাসু বললেন, কিন্তু হত্যার সময়টা আপনারা কিভাবে নির্ধারণ করেছেন? যোগিন্দর বলল, খান্নাজি হত হয়েছেন ৬ই সেপ্টেম্বর বেলা ১১টা নাগাদ। আমাদের যুক্তিটা এই রকম, খান্নাজি ৫ তারিখ রাত্রি ৮টা পর্যন্ত জীবিত ছিলেন, তার প্রমাণ আছে। দেখা যাচ্ছে ঘড়িতে অ্যালার্ম বেজেছে সকাল ৫:৩০টায়। তাহলে ধরে নিতে পারি উনি খুব ভোরে উঠে পড়েন, তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে নেন, একজোড়া পোচ তৈরি করে রুটি টোস্ট করে কফি বানিয়ে প্রাতরাশ সেরে নেন। ১.৫ ঘন্টা তাতেই কেটে যায়। সুতরাং সকাল প্রায় ৭:৩০ নাগাদ উনি ছিপ নিয়ে মাছ ধরতে বেরিয়ে যান। লক্ষণীয়, উনি এঁটো বাসন ধুয়ে যাননি, অর্থাৎ তাড়াতাড়ি বের হতে চেয়েছিলেন। তখনও মেছুরেদের ভিড় হয়নি, ফলে বেলা ১০টার মধ্যেই তিনি নির্দিষ্ট সীমারেখায় পৌঁছে যান এবং মাছ ধরায় ক্ষান্ত দেন, ঘুরে ফিরে আসেন। লক্ষণীয়, মাছগুলি তিনি ধুয়ে রাখবার সময় পান না। উনি বুটজোড়া খুলে ফেলেন, কোটটাও খুলে চেয়ারে টাঙিয়ে দেন, প্যান্ট বদলে পাজামা পরেন। ঠিক এই সময়েই হঠাৎ হত্যাকারীর আবির্ভাব ঘটে এবং অনতিবিলম্বেই তিনি হত হন। তখন বেলা ১১টা। কেন ১১টা কেন? এমনও তো হতে পারে প্রাতরাশ তিনি করেছিলেন ক্রিম ক্র্যাকার এবং বিস্কুট, যার খোলা টিনটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং কফি দিয়ে। ফিরে এসেই ডিমের পোচ এবং রুটি টোস্ট করে খান। দুপুরে বনের মধ্যে বসে কাঠবিড়ালিদের ছবি আঁকেন এবং বিকালে হত হন। শর্মা বলেন, না, দুপুর পার হয়নি। তার কারণটা এই যে এই লক্ষ্যবিনটা সকাল ১০:৩০ পর্যন্ত অত্যন্ত ঠান্ডা থাকে। ১১টা থেকে বিকাল ৩টে পর্যন্ত এই কেবিনের ছাদে সরাসরি রোদ পড়ে। করগের টিনের ছাদ, সেটা উত্তপ্ত হয়ে উঠলে ঘরটা বেশ গরম হয়ে যায়। বিকাল ৪টে নাগাদ আবার বেশ ঠান্ডা পড়তে থাকে। রাত্রে তো খুবই ঠান্ডা হয়ে যায়। এই জন্যে ঘরে একটা ফায়ার প্লেস আছে, ওই দেখুন তাতে কাঠ সাজানো রয়েছে। সুতরাং আমাদের সিদ্ধান্ত যে ঘটনাটা বেলা ১০:৩০টার পর ঘটে, যখন ঘরটা বেশ গরম। তাই কোট এবং গরম প্যান্টটা খুলে রাখা হয়েছে, এবং ঘটনা ৩টের পরেও না, তাহলে কোটটা ওর গায়েই থাকতো। আবার বেলা ১২টা থেকে ২টোর মধ্যে হলে হয়তো তিনি সোয়েটারও খুলে ফেলতেন। সুতরাং মৃত্যুর সময় হয় ১১টা থেকে ১২টা অথবা বেলা ৩টে থেকে বিকাল ৪টে। শেষোক্ত সম্ভাবনাটা এই জন্য বাদ দিচ্ছি যে বিছানাটা দেখুন কি পরিপাটি করে পাতা রয়েছে। সকালবেলা শয্যা ত্যাগ করে তিনি যেমন পরিপাটি করে পেতে রেখেছিলেন, ঠিক তেমনই আছে। মধ্যাহ্ন আহার করলে তিনি নিশ্চয়ই বিছানায় একটু শুতেন। তাছাড়া ট্রাউট মাছগুলোও রান্না করে খেতেন। বাসু বললেন, সুন্দর যুক্তিনির্ভর সিদ্ধান্ত। আচ্ছা, ওই ঘড়িটা দম দেওয়ার পর কতক্ষণ চলে সেটা আপনারা পরীক্ষা করে দেখেছিলেন? যোগিন্দর বললেন, আগে হ্যাঁ, ৩২ ঘন্টা, কিন্তু ওটা বন্ধ হয়েছে 2:07 তাই ধরে নেওয়া যায় যে শেষবার যখন দম দেওয়া হয়েছে তখন ঘড়িতে বেজেছিল 6:20, সকালই হোক বা রাতই হোক। বাসু বললেন, ধন্যবাদ, এবার আমি ঘরটা এক নজর দেখে নিয়েই বিদায় নেব। ঘর, রান্নাঘর এবং বাথরুমটা দেখে ফিরে এসে উনি বললেন, রান্নাঘরে ক্রিম ক্র্যাকার বিস্কুটের একটা টিন, কফি, চিনি, কনডেন্সড মিল্ক, একটা জ্যামের শিশি আর কিছু টিন্ট খাবার ছাড়া আর যা আছে তা আনাজপাতি। এখান থেকে আর কোনো খাদ্যদ্রব্য কি অপসারিত হয়েছে? এই যেমন ধরুন মাখন, চায়ের কৌটো,
কোনো টিনড খাবার অথবা বিস্কুটের টিন? যোগিন্দর সিং দৃঢ়ভাবে মাথা নেড়ে বলে, না। শর্মাজি বলেন, কেন বলুন তো? কারণ এ থেকে বোঝা যাচ্ছে হত্যাকারী জানতো এখানে একটা পাখি আছে, তাকে সে বাঁচিয়ে রাখতে চায়। থিন অ্যারারুট বিস্কুট 6খানা সে পকেটে করেই নিয়ে আসে। যেহেতু খান্নাজির ভাঁড়ারে ছিল শুধুমাত্র ক্রিম ক্র্যাকার বিস্কুট। শর্মাজি কিছু বলার আগেই সতীশ বর্মন বলে ওঠে, আপনার সিদ্ধান্তগুলি আপনি নিজের মনেই রাখুন বাসু সাহেব, আমরা তাতে উৎসাহী নই। আমি তো মনে করি খান্নাজির টেবিলে 10-15খানা, মাইন্ডে ওই 6খানা নয়, 10-15খানা থিন অ্যারারুট বিস্কুট ছিল। আততায়ী গোটা ঠোঙাটাই তুলে নিয়ে পাখিটার খাঁচায় নামিয়ে দিয়ে যায়। তার খান কতক পাখিটা খেয়েছে এবং মাত্র 6খানা অভুক্ত পড়ে আছে। এনিওয়ে, আপনার তদন্ত কি শেষ হয়েছে? বাসু বললেন, হয়েছে, শুধু আর একটা প্রশ্ন আছে। মিস্টার শর্মা, আপনাকেই জিজ্ঞেস করছি। আমার ক্লায়েন্ট বলেছিলেন এ ঘরে মেয়েদের একটা ব্রাশিয়ার এবং একটা উলের কাঁটা ও একটা আধবোনা সোয়েটার ও কিছু উল পাওয়া গিয়েছিল। সে কথা কি সত্য? বর্মন কিছু বলতে যাচ্ছিল, তার আগেই শর্মাজি বলে ওঠেন, হ্যাঁ, সত্য আছে। সুরজ প্রসাদ সে ততটা গোপন রাখতে চায় বলে এতক্ষণ বলিনি। সেগুলো থানায় জমা আছে, আপনি কি দেখতে চান? সতীশ বর্মন দুমদুম করে পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বাসু বললেন, হ্যাঁ চাই, যদি আপনাদের আপত্তি না থাকে। নিশ্চয় নয়, এই কথা তো আমি বারে বারেই বলেছি। ধন্যবাদ। তাহলে ফেরার পথে আমি থানায় যাব, জিনিসগুলি দেখব। আবার একই কথা বলি, আপনার আপত্তি না থাকলে ওই উলের কিছু নমুনা আমি নিয়ে যাব। ঠিক আছে, পাবেন। বাসু সাহেব বের হয়ে আসছিলেন, হঠাৎ নজর হলো দরজার বাইরে শুধু সতীশ বর্মনই নয়, আরও একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পৌর, স্যুট পরা, বুদ্ধিদীপ্ত চেহারা। শর্মাজিও বেরিয়ে এসেছিলেন। নবাগতকে দেখে বলে ওঠেন, গঙ্গারামজি। ইয়েস স্যার, আমি আজই শ্রীনগরে পৌঁছেছি। এসেই শুনলাম আপনারা সবাই এখানে এসেছেন। আপনি টেলিফোনে বলেছিলেন শ্রীনগরে ফিরেই আপনার সঙ্গে যোগাযোগ করতে, তাই তৎক্ষণাৎ এখানে চলে এসেছি। কিসে এলেন আপনি? মোটর বাইকে। শর্মা বললেন, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। জগিন্দারকে তো আপনি চেনেনই, ইনি হলেন সিবিআই এর অফিসার মিস্টার সতীশ বর্মন। আর উনি? বাধা দিয়ে গঙ্গারাম বললেন, ওকে আমি চিনি স্যার, সুরজ প্রসাদ আমাকে বলেছে। এখানে হয়তো ব্যারিস্টার সাহেবেরও দেখা পেয়ে যাব আমি। গঙ্গারাম বাসু সাহেবকে করজোড়ে নমস্কার করে শর্মাজির দিকে ফেরেন। বলেন, আপনি টেলিফোনে যা যা বলেছিলেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করেছি। প্রথমত, জাস্ট এ মিনিট। বাধা দিয়ে সতীশ বর্মন বলে ওঠে, আপনার জবানবন্দি আমরা একটু পরে নেব। মিস্টার বাসুর তাড়া আছে, উনি চলে যাচ্ছেন। গঙ্গারাম বিহ্বলভাবে বলেন, কিন্তু আমার যা বলার আছে। আবার বাধা দিয়ে বর্মন বলে, তা শুধু পুলিশকেই জানাবেন, তৃতীয় ব্যক্তিকে নয়, বুঝলেন? গঙ্গারাম কি বলবেন ভেবে পান না। বাসু সাহেব বলে ওঠেন, কি হলো বুঝতে পারলাম না। আপনার যা বলার আছে তা আপনার এমপ্লয়ারকে এবং তার নিয়োজিত উকিলকে বলবেন না, এটা তো সোজা কথা। গঙ্গারামের সব কিছুই একেবারেই ঘুলিয়ে গেল। বাসু যোগিন্দরকে বললেন, আমরা একটু ঘুরে বেড়াবো, 1-2 ঘন্টা পরে থানায় গেলে আপনার দেখা পাবো কি? নিশ্চয়ই, আমি অপেক্ষা করব। বাসু তাকে ধন্যবাদ জানিয়ে শর্মাজির দিকে ফিরে বললেন, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। আমি আমার যথাসাধ্য আপনাদের সাহায্য করব প্রকৃত অপরাধীকে খুঁজে বার করতে, যাতে পুলিশ কোনো নিরপরাধীকে ডেকে তুলে আমার বদনাম আরও বৃদ্ধি করতে না পারে। নমস্কার। সতীশ বর্মনকে তিনি কোনো সম্বোধন না করেই পথে নামলেন।
এতক্ষণ আপনারা শুনছিলেন কাঁটায় কাঁটায় সিরিজের গল্প উলের কাঁটা। গল্পটি আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ আগামী শনিবার সন্ধে 7:15। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও গল্প পেতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।